আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় এইচএসসি 25, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো আজকে আমাদের একটি ক্লাস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সো তারই ধারাবাহিকতায় আমরা চলে আসছি ক্লাসে। সো তোমরা একটু আমাকে জানিয়ে দিবা তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা। তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে, আমাকে একটু জাস্ট জানাও যে তোমরা আমার কথা সবকিছু শুনতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে বাস, তাহলে আমরা আজকে আর কোনোভাবেই দেরি করব না। দেরি করা কোনোভাবেই সম্ভব না, কারণ হচ্ছে তোমাদের ক্লাসটি নেওয়ার কথা ছিল 10টা বাজে, কিন্তু আমি আসলে একটু ক্লাসে দেরি করে ফেলেছি। টেকনিক্যালি কিছু প্রবলেমের কারণে ক্লাসটি দেরি হয়ে গিয়েছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সো তোমরা একটু জানাই দিয়ে, আর আমি শুরুতেই তোমাদেরকে একটু অনুরোধ করব, সেটা হচ্ছে তোমরা একটু দ্রুত সকলেই লাইভটি একটু শেয়ার করে দাও, তোমার নিজস্ব টাইম লাইনেও ক্লাসটি রেখে দাও ইনশাল্লাহ। আর তোমার কাছের বন্ধু বান্ধবী যারা আছে এদেরকেও একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, যেন এরাও ক্লাসে অংশগ্রহণ করতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ হচ্ছে আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিব। এই একটি ক্লাসের মাধ্যমেই আমি চেষ্টা করব রাইট ফর্ম অফ ভার্বের একদম A to Z তোমাকে কমপ্লিট করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমি জানি না আজকে ক্লাসটা কতক্ষণ হবে, আমি শিওর বলতে পারছি না, তবে আজকে ক্লাসের ডিউরেশনটা একটু বেশি হবে, এটা বলাই চলে। ডিউরেশনটা অনেক বেশি হবে, কারণ হচ্ছে তোমার সো একটু সবাই মেনশন করে দিবা। আমিও একটু সময় নিব, 1 মিনিট। আমি একটু বিভিন্ন গ্রুপে ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দ্রুত সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের যার যত গ্রুপ আছে আর নিজস্ব টাইম লাইন বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দিবা। আচ্ছা, আমি আরেকটু সময় নিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। তোমরা একটু সবাই খাতা কলম তো নিয়ে রেডি আছো আশা রাখি ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই কে কে শেয়ার করেছো একটু বলো তো। কে কে তোমরা শেয়ার করেছো একটু আমাকে বলো তো, যে কে কে শেয়ার করেছো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। অসংখ্য শিক্ষার্থী তোমরা চলে আসছো এবং শেয়ারও করেছো, অনেকেই শেয়ার করেছো। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা শুরু করছি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখো, এবং আমি আজকের ক্লাসে তোমাদেরকে একটু বলে রাখি যে আজকের ক্লাসটিতে হচ্ছে আমি চেষ্টা করব ইনশাল্লাহ যে রাইট ফর্ম অফ ভার্বের একদম বেসিক কিছু কথা আলোচনা করা, সাথে সাথে হচ্ছে একদম 2024 সালের বোর্ড কোশ্চেন্স যে যতগুলি বোর্ডে প্রশ্ন করা হয়েছিল সমস্ত বোর্ডগুলো আমি অ্যানালাইসিস করিয়ে দিব ইনশাল্লাহ। এবং আরেকটি কথা শুরুতেই তোমাদের বলে রাখি, দেখো তোমরা রাইট ফর্ম অফ ভার্বে প্রচুর পরিমাণে রুলস পড়ো। আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞাসা করি যে রাইট ফর্ম অফ ভার্বে তুমি কতটা রুল পড়েছো, কেউ বলবা 30টা, কেউ বলবা 35টা, কেউ বলবা 40টা, এরকম 20টা 25টা অনেক অনেক রুলের কথা তোমরা বলবা। আসলে শুধু রাইট ফর্ম অফ ভার্ব না, যে কোনো গ্রামারের ক্ষেত্রেই রুলস যতটা না জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে প্র্যাকটিস। সো আমি আজকের ক্লাসে তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। আমি রাইট ফর্ম অফ ভার্বের মানে একদম বেসিক অল্প 2-4টা কথা বলেই আমি সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আর প্র্যাকটিসে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো, দেখো সব মিলিয়ে সর্বোচ্চ 8 থেকে 10টা 10-12টার বেশি রুলস সাধারণত রাইট ফর্ম অফ ভার্বে লাগে না। 7টা 8টা 9টা 10টার মতো রুলস সব মিলিয়ে লাগবে, যেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমি যে সমস্ত রুলস গুলা বলবো, যে সমস্ত টেকনিকগুলি তোমাদেরকে দেখাবো, তোমরা একটু খাতার পাশে নোট করবা ইনশাল্লাহ, ঠিক আছে? চলো, জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসো দেখো আসছে কি, আমরা যদি বলি রাইট ফর্ম অফ ভার্ব, খেয়াল করিও। আগে তুমি গ্রামারের ইয়াটা বুঝো, যেটা কি গ্রামার বা কেনই আসলো, কিভাবে কি, সেই জিনিসটা আমরা একটু আগে বুঝি। দেখো, রাইট শব্দের অর্থ আমরা জানি হচ্ছে সঠিক, তাই না? আচ্ছা, ফর্ম শব্দের অর্থ আমরা কি জানি? ফর্ম শব্দের অর্থ হচ্ছে রূপ, আর অফ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি র বা এর, আর ভার্ব শব্দের অর্থ তো আমরা জানি হচ্ছে ক্রিয়া। তাহলে দেখো, দুইটা মিলে যদি আমি এই সবগুলা মিলে একত্রে একসাথে যদি বলা হয়, তাহলে দাঁড়াচ্ছে ক্রিয়ার সঠিক রূপ তথা ভার্বের সঠিক ফর্ম আমরা যাকে বলি, তাই না? তথা তোমার এই গ্রামাটিক্যাল সিস্টেমটাই হচ্ছে যে ভার্বের সঠিক ফর্মগুলি তোমাকে বসাইতে হবে। কোথায় কোন ফর্মটা বসবে জাস্ট এটা তোমাকে বসাইতে হবে, তাই না? এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো ভাইয়া, ভার্বের ফর্ম আসলে কতটি? ভার্ব এর ফর্ম আমাকে একটু জাস্ট বলো যে ভার্বের ফর্ম কতটি, আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। দেখি কোন কোন শিক্ষার্থী তোমরা অ্যান্সার করতে পারো, একটু বলো তো ভাইয়া, একটু বলো। একটু বলো তো ভাইয়া যে তোমার হচ্ছে ভার্বের ফর্ম আসলে কতটি, ভার্বের ফর্ম আসলে কতটি, দেখি কে কে বলতে পারে। জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষার্থী বলতে পারে। জি, তার মানে ভার্বের ফর্ম সব, কেউ হয়তো 4টা বলবা, কেউ 5টা বলবা, কেউ বলবা 7টা 8টা, এক একজন এক এক রকমের হয়তো বলবা। ভাইয়া সব মিলিয়ে আমি অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে ভার্বের ফর্ম সর্বসাকুল্যে আমরা পাই হচ্ছে 8টা ফর্ম আমরা পাই, তাই না? কয়টা ফর্ম পাই বলতো? ভার্বের 8টি ফর্ম আমরা পাই। যদি তোমাদেরকে একটু আমি দেখাই যে ভার্বের সে 8টি ফর্ম কি কি, একটা হচ্ছে তোমার যাকে আমরা বলি হচ্ছে বেস ফর্ম, তাই না? একটা হচ্ছে বলি আমরা কি বলতো, বেস ফর্ম, যাকে আমরা শর্টকাটে V0 নামে প্রকাশ করে থাকি। এরপর 2 নাম্বার আমাদের রয়েছে হচ্ছে এস বা ইএস ফর্ম, যাকে আমরা বলি। হ্যাঁ, আমরা যেটাকে ভার্বের সাথে এই যে এস বা ইএস এইভাবে প্রকাশ করে থাকি। আচ্ছা, এরপরে রয়েছে তোমার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই না? প্রেজেন্ট ফর্ম, যাকে আমরা V1 বলে ডেকে থাকি। এরপরে 4 নাম্বার রয়েছে আমাদের পাস্ট ফর্ম, তাই তো? পাস্ট ফর্ম, যাকে আমরা V2 বলে ডেকে থাকি বা এইভাবে করে আমরা বলে থাকি। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে, আমরা যদি একটু দেখি, এরপরে আমরা 5 নাম্বারে রয়েছে আমাদের পাস্ট পার্টিসিপল, তাই না? পাস্ট পার্টিসিপল এই তো রয়েছে, যাকে আমরা V3 বলে প্রকাশ করে থাকি। 6 নম্বরে আমাদের রয়েছে জিরান। হ্যাঁ, জিরান, যাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। প্রেজেন্ট পার্টিসিপল এই নামটাও একে আমরা বলে থাকি, যদি একটু তফাৎ আছে, যাকে আমরা স্ট্রাকচারের মধ্যে লিখি হচ্ছে ভার্বের সাথে আইএনজি এভাবে প্রকাশ করে থাকি। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে হচ্ছে তোমার ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ, যাকে আমরা বলি 2+ ভার্বের বেস ফর্ম, এইভাবে আমরা প্রকাশ করে থাকি। এবার 8 নাম্বার রয়েছে আমাদের পারফেক্ট পার্টিসিপল, তাই তো?
পারফেক্ট পার্টিসিপল, ওকে, যাকে আমরা, এটার স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। এই হচ্ছে সব মিলিয়ে আমাদের ভার্বের 8টি ফর্ম। এখন তোমাদের কাছে আমাদের একটা বিষয়, দেখো ভাইয়া, তুমি যদি ভার্বের ফর্মগুলি যদি না জানো, ভার্বের ফর্মগুলি যে কি কি হয়, কি কি ভার্বের ফর্ম আছে, এই বিষয়গুলি যদি তুমি না জানো, না বুঝো, তাহলে তুমি ভার্বের সঠিক ফর্মটা কেমনে বসাবা? তোমার মূলত সমস্যা হচ্ছে এই জায়গাটাতেই। আমাদের স্টুডেন্টদের এটাই সমস্যা। আমাদের স্টুডেন্টরা সবসময় মনে করে, সেটা কি মনে করে জানো? মনে করে হচ্ছে যে ভার্বের ফর্ম হচ্ছে সব মিলে মাত্র 3টি ফর্ম তারা ভাবে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা V1, V2 এবং V3 এটা বলে থাকি। কিন্তু বাকি যে দেখো, এই যে ভার্বের বেস ফর্ম, তারপরে হচ্ছে S বাই S ফর্ম, এরপরে হচ্ছে এই যে ING যে ফর্মটা রয়েছে, 2 প্লাস ভার্বের বেস ফর্ম রয়েছে, হ্যাভিং প্লাস V3, এই যে ফর্মগুলি রয়েছে, এই ফর্মগুলি তারা আসলে কি জানে না বললেই চলে। হ্যাঁ, তারা এটা জানে না বিধায় এই ঝামেলাটা কিন্তু তাদের হয়ে যায়। সো আমি তোমাদেরকে এতটুকু বলছি, এটা তোমার মাথায় রাখতে হবে যে ভার্বের সর্বসাকুল্যে 8টা ফর্ম হয়। এই 8টা ফর্মের কোথায় কোন ফর্মটা বসে, কখন কোন সঠিক ফর্মটা, কোথায় V1 বসবে, কোথায় V2 বসবে, কোথায় ভার্বের সাথে S বাই S বসবে, কোথায় ভার্বের বেস ফর্ম বসবে, কোথায় ভার্বের সাথে ING ওয়ালা ফর্মটা বসবে, কোথায় ভার্বের ইনফিনিটিভ ওয়ালা ফর্মটা বসবে, এই যে নিয়ম কানুন বসানোর যে বিষয়গুলা, এটাই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমাকে একটু বলো, এই 8টা ফর্ম সম্পর্কে কার কার একদম ফুল আইডিয়া আছে? বলার সাথে বুঝতে পারে, জি স্যার, আমি ভার্বের 8টা ফর্ম আমি চিনি, দেখলে বুঝবো যে ভার্বের এই হচ্ছে ভার্বের 8টি ফর্ম। একটু বলো তো ভাইয়া, কে কে পারবা? একটু বলো আমাকে, একটু আমাকে বলো তো, হ্যাঁ, একটু আমাকে বলো তো ভাইয়া, কে কে পারবা? একটু আমাকে দ্রুত বলো, তো ভাইয়া, একটু আমাকে দ্রুত বলো, কে কে তোমরা পারবা, একটু দ্রুত বলো। কে কে পারবে একটু বলো তো, একটু বলো, আমি দেখতে চাই ইনশাআল্লাহ, একটু দেখতে চাই। হ্যাঁ, ওকে, একটু বলো তো, বলো কে কে পারবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তাহলে পারবা, তাই না ভাইয়া? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তার মানে এই ভার্বের 8টি ফর্ম সম্পর্কে জাস্ট আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। জি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছি বলেছো মোহাম্মদ সুলতান মানসুর, জি স্যার আছে। আমিনা আক্তার, জি স্যার পারবো। আকাশ আহমেদ রিদা, আমি পারবো ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি তোমার হচ্ছে ওকে, এরপরে হচ্ছে ঠিক আছে, থ্যাংক ইউ। শিহাব আহমেদ লিখেছে পারবে, শেষ বেলা ইনশাআল্লাহ। তিথি রহমান, পারবো। ওকে, তার মানে সকলেই পারবে, মাশাআল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি তাহলে তোমরা সকলেই পারবে। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। মাশাআল্লাহ। চলো, তাহলে আমরা এখন মোটামুটি হয়ে গেলাম এটা। আচ্ছা, ওকে, চলো তাহলে এখন আমি আর রুলস পড়াবো না, আমি তোমাদের রুলস পড়াবো না, এন্ড সরাসরি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো যে দেখো ভাইয়া, আসলে রুলস লাগে না, জাস্ট হালকা পাতলা কিছু টেকনিক লাগে, আর মূলত দরকার হচ্ছে প্র্যাকটিস। চলো আমরা সরাসরি তোমাদেরকে আমি একদম প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা 2024 সালের টোটাল বোর্ড কোশ্চেন্স গুলি আজকে অ্যানালাইসিস করব, দেখি আমরা পারি কিনা। আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা একটু এই যে ইয়াটা আসার আগে তোমরা একটু জানো, তোমরা একটু প্যাটার্নটা করে ফেলতে পারো। হ্যাঁ, আমি যেভাবে করে নরমালি ক্লাসে, যারা আগেও আমার ক্লাস করেছো, তোমরা একটু প্যাটার্নটা করো, যে লেখো এখানে যে ঢাকা বোর্ড 2024, একটু প্যাটার্নটা করো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, ভালো হবে তোমাদের বোঝার ক্ষেত্রে। আমরা কি এই ধরো তোমার এ নাম্বার, এরপর হচ্ছে তোমার কি বি সি ডি ই এফ জি এইচ, তারপরে কি হচ্ছে আই জে কে, তারপরে হচ্ছে এল এম এন, কারণ তোমাদের তো 14টা শূন্যস্থান হবে, তাই না? 14টা শূন্যস্থান হবে। তোমরা একটু প্যাটার্নটা করে ফেলো। আচ্ছা, আর এই পাশে হচ্ছে তোমরা মিনিংটা লিখবা, বুঝছো? এখানে হচ্ছে আমি এই প্যাসেজটা পড়াইতে গিয়ে যতগুলো ওয়ার্ড মিনিং আসবে সবগুলো বলবো, তোমরা
পাশে অর্থগুলা লিখে ফেলবা। আর নিচে এখানে লেখা হচ্ছে এক্সপ্লানেশন, হ্যাঁ, এক্সপ্লানেশন, ওকে, তথা এখানে ব্যাখ্যা। আমি যে এই প্যাসেজটা সলভ করতে গিয়ে, এই বোর্ড কোশ্চেন্সটা অ্যানালাইসিস করতে গিয়ে ব্যাখ্যামূলক যে সমস্ত কথাগুলি বলবো এই নিচে তুমি নোট করে ফেলবা, ঠিক আছে? নোট কি ডান হয়েছে একটু বলো তো, নোটটা কি ডান? ওকে, থ্যাংক ইউ। তাহলে সকলের মোটামুটি নোটটা ডান হয়েছে। চলো আমরা এখন তাহলে প্রশ্নটা সলভ করে ফেলি। দেখো কি আসছে, ওয়ান্স আপন আ টাইম। দেখো এই যাস না বেটা, যাস না। আচ্ছা দেখো এই যে ওয়ান্স আপন আ টাইম, দেখো যদি কখনো বাক্যের মধ্যে দেখো ওয়ান্স, ওয়ান্স মানে কি একদা, তাই না? একদা এক সময়। ওয়ান্স আপন আ টাইম একদা এক সময়, তথা কি একটা অতীতের কথা বলা হয় সব সময়, তাই না? ওয়ান্স শুধু বাক্যের মধ্যে কখনো শুধু ওয়ান্স থাকতে পারে, তো ওয়ান্স আপন আ টাইম থাকতে পারে, মানে একদা কোনো একটা সময় এরকম থাকতে পারে। আবার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে প্রসঙ্গ অতীত বোঝাচ্ছে, মানে অতীতের কোনো কথা। আচ্ছা তোমার তোমার বিবেকের কাছে জাস্ট একটা প্রশ্ন করো তো ভাইয়া, অতীতের কোনো কথা হইলে সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করি? মানে আমি টেন্স আনবো না এখানে, টেন্সের কোনো গল্পই আমি আনবো না, আমি জাস্ট সরাসরি ভার্বের ফর্মটা নিয়ে আসবো। অতীতের কোনো কথা হইলে যদি বিষয়টা প্রসঙ্গটা যদি অতীতকে নির্দেশ করে, তুমি জাস্ট লিখে রাখো ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে আমরা V2 পাস্ট যে ফর্মটা আমরা জাস্ট ওই ফর্মটা দিয়ে দেবো, বুঝছো? তুমি একটু লিখে ফেলো যে প্রসঙ্গটা অতীত হলে, হ্যাঁ কি বলতো, প্রসঙ্গটি অতীত হলে, প্রসঙ্গটি অতীত হলে, অতীত হলে ভার্বের আমরা কি V2 তথা পাস্ট যে ফর্মটা আমরা পড়েছি ওই ফর্মটা দিয়ে দেবো। শেষ, তোমার কোনো টেন্স ফেন্স এখানে কিচ্ছু দরকার নাই, তুমি জাস্ট এতটুকু কথা লিখে রাখো যে প্রসঙ্গ যদি অতীত হয়, সেই অতীত বুঝাইতে বাক্যের মধ্যে কখনো শুধু ওয়ান্স থাকতে পারে, ওয়ান্স আপন আর টাইম থাকতে পারে, অথবা কোনো নিদর্শন অনেক সময় নাই, কোনো নিদর্শনও বাক্যের মধ্যে নাই, কিন্তু বাক্যের অর্থের দ্বারা আমি বুঝতে পারতেছি যে এটা অতীতকে ইঙ্গিত করছে। ব্যাস, অতীতকে ইঙ্গিত করলে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম দিয়ে দিব, কোনো টেন্স মেন্স এখানে তোমার আনার দরকার নাই। তুমি মূলত লিখে রাখো যে প্রসঙ্গটি অতীত হলে, হ্যাঁ প্রসঙ্গটি অতীত হলে, প্রসঙ্গটি অতীত হলে আমরা কি দিব বলতো, ভার্বের V2 2 নাম্বার ফর্মটা আমরা দিয়ে দিব। তাহলে এখন দেখো তো ওয়ান্স আপন আ টাইম, তাহলে এই যে এখানে যে বি যে শব্দটা আসছে খেয়াল করো, এই যে বিটা যে আসছে, তাহলে বির ভিতর থেকে আমরা তাহলে আমরা জানি বির ভিতর থেকে 2টা মানে ইয়ে আছে, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। খেয়াল করো বির মধ্যে, বির ক্ষেত্রে পাস্টের বেলায় কয়টা 2টা ফর্ম আছে না? কারণ বির ক্ষেত্রে প্রেজেন্টে হচ্ছে এম ইজ আর বসে, আর পাস্টে কি ওয়াজ অথবা ওয়ার বসে। এখন তাহলে 2টার মধ্যে থেকে যে কোনো একটা বাছাই করব আমরা। এখন দেখ কি আসছে, আকিং মানে কি একজন রাজা। আমরা জানি ওয়ারটা হচ্ছে প্লুরাল আর ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখন তুমি বলো আকিং একজন রাজার কথা যেহেতু বলেছে, তার মানে অবশ্যই অবশ্যই আমরা এই জায়গাটিতে কি দিব বলতো, অবশ্যই আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। এই তো হয়ে গেল, শেষ। তাহলে এখন দেখো ওয়ান্স আপন আ টাইম একদা এক সময় দেয়ার ওয়াজ আ কিং, একটা রাজা বসবাস করত, হু ওয়াজ একজন রাজা ছিল আর কি, হু ওয়াজ ভেরি ভেরি ফন্ড অফ। এই দেখো ফন্ডের পরে কি আসছে, এই দেখো অফ আসছে। তুমি 2 নাম্বার একটা টেকনিক লেখো যে প্রেপোজিশন এরপর ভার্বের সাথে আইএনজি বসে। কি বলছি বলতো, 2 নাম্বার লেখো এটা যে প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন এরপর, এরপর ভার্বের সাথে কি বসবে আইএনজি, তথা ওই যে আমরা জিরান্ড যে ফর্মটা পড়লাম, জিরান্ড যে ফর্মটা পড়েছি ওই ফর্মটা বসে যাবে। প্রেপোজিশন এরপরে ভার্বের যে আইএনজি ওয়ালা যে ফর্মটা ওই ফর্মটা জাস্ট বসিয়ে দিবা। এটা যে কতবার পরীক্ষায় আসবে তুমি কল্পনা করতে পারবে না। তুমি একদম 100% লিখে রাখো, তুমি একদম 100% লিখে রাখো। আমার কথা পরীক্ষার হলে গিয়ে তোমার মনে পড়বে যে আমির স্যার বলেছিল যে প্রেপোজিশন এরপর জিরান্ডওয়ালা ফর্মটা তথা ভার্বের সাথে আইএনজি এই ফর্মটা 8টার মধ্যে থেকে এই ফর্মটা বসাতে হয়। এটার একটা শূন্যস্থান তোমার কমন পড়বে 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 ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো দেখো তাহলে আমরা তাহলে এখানে কি দিব, দেখো কি আসছে এখানে, এখানে আসছে আমাদের তাহলে নো আসছে, নোর সাথে আমরা কি আইএনজি, তাহলে কি হয়ে যাবে নই, তাই না? এই দেখো হয়ে গেল নই। তাইলে ফন্ড অফ, আমরা জানি ফন্ড অফ শব্দের অর্থ হচ্ছে তোমার আসক্ত, হ্যাঁ আসক্ত। তাহলে ফন্ড অফ নোয়িং, সে জানার ক্ষেত্রে খুবই আসক্ত ছিল, আগ্রহ তার ছিল, হিজ ফিউচার তার ভবিষ্যৎ, ফ্রম থেকে দ্য অ্যাস্ট্রোলগার, অ্যাস্ট্রোলগার মানে হচ্ছে জ্যোতিষী, বুঝছো?
মানে জ্যোতিষীর কাছ থেকে তার ভবিষ্যৎ জানার ব্যাপারে রাজা খুবই আগ্রহী ছিল। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এটা, তাহলে আমরা শিখে ফেলেছি দেখো কত সহজে। আ ফেমাস অ্যাস্ট্রোলগার, একজন বিখ্যাত জ্যোতিষী, দেখো ড্যাশ স্টপ এট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম, তার বাড়িতে যাওয়ার সময় তার রাজধানীতে, এই দেখো অন হিজ ওয়ে টু হোম মানে তার বাড়িতে যাওয়ার সময়, এটা মানে হচ্ছে জ্যোতিষী, বুঝছো, এটা মানে কি জ্যোতিষী। আর দেখো হিজ ক্যাপিটাল তার রাজধানী মানে হচ্ছে রাজা, হ্যাঁ, তার মানে জ্যোতিষী তার বাড়িতে যাওয়ার সময় রাজার যে রাজধানী ছিল, রাজার যে রাজ্য ছিল, ওই রাজ্যে বা ওই রাজধানীতে তার জার্নিটা, তার সফরটা একটু থামালো। দেখো তো রাজা কি এখন থামিয়েছে নাকি অতীতে থামিয়েছে? দেখো কোনো নিদর্শন কিন্তু নাই, কিন্তু গল্পটা তো অতীতের গল্প, তাই না? অতীতের গল্প যেহেতু, তার মানে দেখো বাক্যটি দিচ্ছে, সে হচ্ছে যে বাক্যটার অর্থটা হচ্ছে এমন যে সে তার বাড়িতে যাওয়ার পথে রাজার যে রাজধানী, ওই রাজধানীতে তার সফরটা, তার জার্নিটা একটু থামালো, তাই না? অর্থাৎ প্রসঙ্গ কি অতীত বোঝাচ্ছে। তো একটু আগেই তো তোমাকে বললাম, যদি প্রসঙ্গটা অতীত হয় তাহলে আমরা ভার্বের কোন নাম্বার ফর্মটা দিব বলো তো? ভার্বের 2 নাম্বার ফর্মটা দিব, তাই না ভাইয়া? তাহলে STOP স্টপ আসছে, তাহলে এই দেখো স্টপড, আমরা জানি এখানে ডাবল পি দিতে হয়, কেন? কারণ লাস্টের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট হয় আর তার আগেটা যদি ভাওয়েল হয়, তাহলে তার সাথে কোনো কিছু যোগ করতে গেলে এই লাস্টের কনসোনেন্টটা ডাবল করতে হয়। সুতরাং স্টপ থেকে স্টপড, বুঝছো, স্টপড STOPPED স্টপড। ওকে, হয়ে গেল, শেষ আছে। এরপর দেখো দ্য কিং কল্ড, রাজা ডাকলো, হ্যাঁ, রাজা ডাকলো, হ্যাঁ, হিম তাকে ডাকলো, টু, এই দেখো কি আসছে টু, তুমি তো একটু আগে পড়ে আসছে টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? সবসময় আমরা জানি টু এরপর ভার্বের বেস ফর্ম বসে, যদিও অল্প কয়েকটা টু একটু ব্যতিক্রম আছে, অবজেক্ট টু, অ্যাডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই টুর ক্ষেত্রে হয়তো ভার্বের সাথে আইএনজি বসে, তাছাড়া তো নর্মালি সব জায়গায় আমরা জানি টু এর পর এটা, তাহলে এই যে আমরা 3 নাম্বার আরেকটা টেকনিক লিখে ফেললাম যে টু এরপর ভার্বের বেস ফর্ম, তোমরা যেটা পড়েছো V0 দিয়ে আমরা যেটা প্রকাশ করি, তাই না? 1 নম্বরে যেটা লিখেছিলাম ভার্বের ফর্ম টু এরপর ভার্বের কি V0 হয়, বেস ফর্মটা হয়ে থাকে। সো তাহলে একটু দেখো তো এই জায়গাটিতে, তাহলে আমরা তাহলে এখানে নো, এটা কি বেস ফর্মেই তো আছে, তাহলে যা আছে আমরা তাতেই রেখে দিলাম, কোনো কাজ করার কিছু দরকার না। আমি দেখলাম এখানে টু আসছে, বাস ভার্বের বেস ফর্ম শেষ। তাহলে এখন দেখো দ্য কিং কল্ড অন হিম টু নো, জানতে চাইলো, অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে তার কাছে জানতে চাইলো। দেখো এন্ড দ্য অ্যাস্ট্রোলগার, এই দেখো ভাইয়া, এই দেখো এন্ড আসছে, দেখছো এন্ড এর আগে এখানে কি টু নো, ভার্বের বেস ফর্ম হয়েছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক 4 নাম্বারটা আমরা, এটা হচ্ছে তোমার এন্ড এরপর হচ্ছে বাট আর হচ্ছে অর, লিখে রাখো ইহাদের উভয় পাশে একই হয়ে থাকে, একই ফর্ম হয়ে থাকে, হ্যাঁ, একই ফর্ম হয়ে থাকে, এই কথাটুকু একটু লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ কথা এটা, যে এন্ড বাট আর হচ্ছে অর, এই যে 3টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, এন্ড বাট আর হচ্ছে অর, এন্ড বাট আর হচ্ছে অর, তোমার পরীক্ষায় সবচাইতে বেশি আসবে হচ্ছে এন্ড দিয়ে, হ্যাঁ, এন্ড দিয়ে বলা চলে, এটা অনেকটা 100% বললেও মনে হয় ভুল হবে না, এই থেকে একটা প্রশ্ন চলে আসবে যে এন্ড বাট অর, আমি এন্ড এর আগে যে ফর্মটা দিব, এন্ড এর পরেও আমি সেই ফর্মটাই এখানে ব্যবহার করব। সো দেখো যদি এটা বুঝে থাকো তাহলে ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করো, এখানে আমরা কি নো ভার্বের বেস ফর্ম দিয়েছিলাম, এখানে টেল, এটাও কি ভার্বের বেস ফর্মই আমরা দিব, তাই না? আচ্ছা তাহলে কি দাঁড়ায়, কি টেল যা আছে তাই, তাহলে এন্ড দ্য অ্যাস্ট্রোলগার টেল আনপ্লিজেন্ট মানে হচ্ছে তোমার কি, মানে অশান্তিকর কোনো কিছু, বা তোমার শান্তিকর না, অপ্রিয়, আমরা বলতে পারি এখানে অপ্রিয় কিছু বললো, হ্যাঁ, তার মানে ভালো কিছু রাজাকে বলেনি, তাই না? এখানে টোল্ড কেন না ভাইয়া, তোমরা এখানে টোল্ড দিচ্ছ কেন? টোল্ড না ভাইয়া, এখানে টোল্ড না, খবরদার এখানে কি টেল, কারণ এখানে দেখো এই যে তুমি এন্ড এর আগে এখানে কি দিয়েছো, নো দিয়েছো না, নো, তাহলে এখানে কি হবে, টেল হবে, হ্যাঁ বুঝছো, খবরদার এখানে কিন্তু ইয়া না,
টোল্ড না বাক্য, দেখো বাক্যটা হচ্ছে এমন, দ্য কিং কল্ড অন হিম, রাজা তাকে বলল, টু নো অ্যাবাউট দ্য ফিউচার, তার ভবিষ্যৎ সম্পর্কে জানার বিষয় বললো, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলগার, তোমার কি টেল কি আনপ্লিজেন্ট, অপ্রীতিকর কোনো কিছু বলল। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো। আচ্ছা, এখানে অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলগার টোল্ড আনপ্লিজেন্ট, কিন্তু বাক্যের অর্থ অনুযায়ী মনে হচ্ছে ইয়াটাও দেওয়া যায়, বুঝছো, টোল্ডও তো দেওয়া যায় বাক্যের অর্থ অনুযায়ী। আচ্ছা, এটা তো বাক্যের অর্থ টোল্ডও দিলে হয় রে, যে দ্য কিং কল্ড, রাজা বলল, অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে বলার কথা বললো, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলগার টোল্ড আনপ্লিজেন্ট, এখানে তুমি টোল্ড দিলেও হবে, বুঝছো, এখানে টোল্ড দিলে, যে টোল্ড আনপ্লিজেন্ট, রাজা হচ্ছে তাকে অপ্রীতিকর কোনো কিছু বললো, অপ্রিয় কোনো শব্দ ব্যবহার করলো, দিতে পারো, হবে। আচ্ছা, এরপর আসো। অ্যাট দিস, যখনই অপ্রিয় কোনো কিছু বলল, যখনই আনপ্লিজেন্ট কিছু যখন রাজাকে অ্যাস্ট্রোলগার বলল, তখন কি, দ্য কিং, এই দেখো, দ্য কিং ফিউরিয়াস, রাজা কি রাগান্বিত হয়ে গেল, রাজা রাগান্বিত হয়ে গেল। তাহলে এখন দেখো, এটা অতীতের গল্প যেহেতু, তাহলে গেট থেকে আমরা কি দিব বলতো, তাহলে গেট থেকে কি দিব, গট, দ্য কিং গট ফিউরিয়াস, রাজা কি হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। তাহলে অ্যান্ড, দেখো অ্যান্ড, তাহলে এখানে যেহেতু অ্যান্ড এর আগে তুমি এখানে গট দিয়েছো, তাহলে এখানে তো লিখে এখানে ভিটো করবা, কন্ডেম থেকে কন্ডেমড, তাই না, মানে কি তাকে কারারুদ্ধ করলো, কন্ডেম সেলে তাকে পাঠাইলো, হ্যাঁ, মানে তাকে আটক করে ফেললো, তাহলে কন্ডেম থেকে আমরা কন্ডেমড, তাই না, ইডি ব্যবহার করে দিলাম, হয়ে তাকে ইয়া করলো, টু ডেট সেইং, যে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, এই বলে তাকে জেলখানায় আবদ্ধ করে ফেললো। ওকে, আচ্ছা, হয়ে গেল। এরপর দেখো কি আসছে, তারপর আরো কি বললো, যে এবং দেখো, এই দেখো রাজা, এই ইনভার্টেড কমা দ্বারা আটকিয়েছে, একটু খেয়াল করো, এটা হচ্ছে সরাসরি রাজার মুখের কথা, একটু খেয়াল করবা, ইনভার্টেড কমা, এখানে আমি একটা কথা তোমাদেরকে একটু বলবো, মনোযোগ দিয়ে একটু নোট করে রাখো এই কথাটা, যে যখন এই যে ইনভার্টেড কমার মধ্যকার যদি কোনো উক্তি আসে, হ্যাঁ, কোনো কথা আসে, এটা হচ্ছে সরাসরি কারোর উক্তি, আর উক্তিগুলি সাধারণত প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, এটা একটু তোমরা লিখে রাখতে পারো, যে উক্তিগুলি, হ্যাঁ, কি বলতো, উক্তিগুলি সাধারণত প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, বুঝছো, প্রেজেন্ট টেন্স তথা V1 এ লিখতে হয়, হ্যাঁ, সাধারণত V1 এ লিখতে হয়, সাধারণত V1 এ। তো সেই ক্ষেত্রে দেখো, মেন লাইক ইউ, তোমার মতো মানুষেরা, হ্যাঁ, তাহলে এখানে লিভ যা ছিল, তাহলে আমরা এখানে কি তাই দিয়ে দিব, লিভ টু স্পয়েল মানে হচ্ছে ধ্বংস করা, হ্যাঁ, ধ্বংস করে, দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের শান্তি ধ্বংস করে। দেখো আমরা এখানে এই বাক্যটা, এই এইচ নাম্বার শূন্যস্থানটা কিভাবে ফিল আপ করলাম একটু খেয়াল করো। প্রথমে দেখলাম যে এখানে হচ্ছে কি আসছে, ইনভার্টেড কমা, এই পাশেও দেখো ইনভার্টেড কমা। দ্যাট মিনস যখন তুমি দেখবা কোথাও, শুধু এখানেই না, দুনিয়ার যে কোনো বইতে, নোটে, গাইডে দেখবা দুই পাশেই ইনভার্টেড কমা দেওয়া, তার মানে হচ্ছে এটা কারোর না কারোর সরাসরি উক্তি, আর উক্তিগুলি সবসময় প্রেজেন্ট টেন্সে তথা V1 ফর্মে দিয়ে লেখাটা বেটার। তথা রাজা বলতেছে তোমার মতো মানুষেরাই হচ্ছে দুনিয়ার শান্তিগুলিকে নষ্ট করো। রাজা বলতেছে তোমাদের মতো মানুষেরাই, ওই যে অনেক সময় বলে না, এটা তোদের মতোই ফাজিলদের জন্যই আজ এই সমস্যা, বা এটা ওটা বিভিন্ন কথা আমরা বলি না, এরকম রাজা বলতেছে তোমার মতো এই দুষ্ট লোকের কারণেই এই সমস্ত মানুষেরাই হচ্ছে পৃথিবীর শান্তিগুলি নষ্ট করে। তাইলে দেখো, মেন লাইক ইউ, তোমাদের মতো মানুষেরা লিভ, বসবাস, এই এটা দেখো, টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের শান্তি তোমরাই নষ্ট করে দেখো। সো এই জন্য আমরা এখানে কি দিয়েছি, তাহলে লিভ ব্যবহার করেছি। ওকে, হয়ে গেল ভাইয়া, আলহামদুলিল্লাহ, আশা করছি তাহলে এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আসি আমরা, ওকে, দেখো এরপরের অংশটুকু আমরা এখানে পরবর্তী অংশটুকু আমরা তাহলে চলে যাচ্ছি এই দ্বিতীয় নম্বর পার্টে। আমি দুটা পার্টে ভাগ করেছি আর কি এখানে, কারণ দেখা যাচ্ছে একটা পার্টে দিলে এটা ইয়াতে আটে না। আচ্ছা, এরপর দেখো, বাট কিন্তু অ্যানাদার থট মানে কি, আর একটা চিন্তা, থট মানে হচ্ছে কি চিন্তা,
অ্যানাদার থট, আর একটা চিন্তা, ক্রস হিজ মাইন্ড, মানে কি তার মনে আসলো। তা যখন রাজা বলল এই ওকে মৃত্যুদণ্ড দিব, ওকে কারা কারা ইয়ার মধ্যে আবদ্ধ করো, হ্যাঁ, এবং এই তোমাদের মতো মানুষেরাই দুনিয়ার শান্তিটাকে নষ্ট করে দাও তোমরা, এরকম কথা যখন রাজা বলল, হ্যাঁ, রাজা বলার পরে তার মাথার ভিতরে একটা চিন্তা আসলো, তাই না? তার মাথার ভিতরে একটা চিন্তা আসলো। তাহলে এখন দেখো তো ভাইয়া, এটা কি প্রসঙ্গ অতীত, তাহলে এখানে আমরা কি দিব? ভি2 ব্যবহার করবো, তাই না? আর তাহলে ক্রস থেকে আমরা কি দিব বলতো? ক্রস থেকে ক্রস, তাই না? CROSSED, ক্রসড, ক্রসড হিজ মাইন্ড, তার মনের মধ্যে একটা চিন্তা আসলো। আচ্ছা, বিফোর দ্য অ্যাস্ট্রোলগার, হ্যাঁ, বিফোর দ্য অ্যাস্ট্রোলগার, দেখো বিফোর, বিফোর মানে কি? পূর্বে, এখানে কিন্তু ওই ইয়ার রুলসটা কিন্তু খাটে নাই। বিফোর দ্য অ্যাস্ট্রোলগার ফর এক্সিকিউশন, তার মানে এই যে জ্যোতিষীকে তাকে যে ইয়াতে পাঠাবে, হ্যাঁ, জ্যোতিষীকে তোমার কি কারাগারে পাঠাবে, পাঠানোর এটার আগে, হ্যাঁ, আচ্ছা, মানে ওর ইয়াতে পাঠায়। তাহলে এখন দেখো দ্য অ্যাস্ট্রোলগার, দেখো তো ভাইয়া, এই অ্যাস্ট্রোলগার কি সেন্ড করেছিল নাকি অ্যাস্ট্রোলগার কে সেন্ড করা হয়েছিল? একটু আমাকে বলো তো, দেখি তোমাদের ইয়াটা কেমন, একটু আমাকে বলো তো। এই যে তোমার অ্যাস্ট্রোলগার অর্থাৎ জ্যোতিষী, দেখো আমি যদি জ্যোতিষী, জ্যোতিষী কি পাঠিয়েছিল নাকি জ্যোতিষীকে পাঠানো হয়েছিল? জ্যোতিষীকে কি জ্যোতিষী পাঠিয়েছিল, মানে কার ফর এক্সিকিউশন, এই যে কারাগারে বা তোমার এই নির্বাহী ক্ষমতা বলে পাঠানো, এটা কি জ্যোতিষী দিয়েছিল নাকি রাজা জ্যোতিষীকে দিয়েছিল, তাই না? তার মানে রাজা জ্যোতিষীকে ওকে কারাগারে পাঠাই দাও, তাই না? তার মানে দেখো এই সাবজেক্টটা ভার্বের কাজ কিন্তু করতে পারছে না, দ্যাট মিন্স বাক্যটা কি হয়ে গেছে? প্যাসিভ হয়ে গিয়েছে, তাই না? দেখো এই যে দেখো প্যাসিভ, যেহেতু বাক্যটা প্যাসিভ হয়েছে, তাহলে প্যাসিভে কি আমরা সরাসরি সেন্ট বসাতে পারবো না? কি বসাইতে হবে তাহলে? কি ওয়াজ সেন্ট। তাইলে এই দেখো ওয়াজ সেন্ট, এই জিনিসটা তোমরা অনেকে ধরতে পারো না, যারা বিশেষ করে অ্যাক্টিভ আর প্যাসিভটা বোঝে না, এদের মধ্যে এই সমস্যাটা রয়ে যায়। তুমি দেখো যে দ্য অ্যাস্ট্রোলগার, আমি যদি ধরো বাক্যটা এরকম লিখতাম যে দ্য অ্যাস্ট্রোলগার সেন্ট ফর এক্সিকিউশন, তার মানে কি বুঝাইতো? যে অ্যাস্ট্রোলগার পাঠিয়েছে। কিন্তু ভাই অ্যাস্ট্রোলগার কি পাঠিয়েছে নাকি রাজা অ্যাস্ট্রোলগারকে পাঠিয়েছিল? তাই তো, রাজা পাঠিয়েছিল, দ্যাট মিন্স এই সাবজেক্টটা এই ভার্বের কাজ কিন্তু করতে পারছে না, তার মানে কি বাক্যটা প্যাসিভ। আর প্যাসিভ হওয়া মানে ওয়াজ ওয়ার প্লাস V3, এই তাহলে ওয়াজ সেন্ট। ওকে, বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? ওয়াজ সেন্ড হয় না, ওয়াজ সেন্ট। ওকে, জি জি, ওয়াজ সেন্ট। ওকে, তাহলে ফর এক্সিকিউশন। তারপর দেখো হাউ লং, এই দেখো আবার আসছে, এই দেখো এই দেখো এই দেখো, এই যে একটা, এই দেখো ইনভার্টেড কমা, এই দেখো ভাইয়া আর একটা ইনভার্টেড কমা, তার মানে সেম এই নিয়মটা দেখো আবারও। হাউ লং উইল ইউ, কি তাহলে এখানে যা আছে আমরা কি তাই ব্যবহার করবো, তাই না? আচ্ছা, হাউ লং উইল ইউ লিভ, আস্ক দ্য কিং, রাজা জিজ্ঞাসা করলো এই তুই কতদিন বাঁচতে চাস, তুই কতদিন বাঁচতে চাস বল, তোর তো আমি এখন কন্ডেম সেলে পাঠিয়ে দিলাম, তোকে শাস্তি দিব, ফাঁসি দিব, তুই এত বড় কথা আমার বিরুদ্ধে বলছিস, হ্যাঁ, তোকে আমি ফাঁসি দিব, এটা ওটা করবেন, কতদিন বাঁচতে চাস? এটা কি সরাসরি রাজার কথা, উক্তি রিলেটেড কথা, তো সেই ক্ষেত্রে আমরা যা ছিল তাই ব্যবহার করবো, তাই না ভাইয়া? আচ্ছা, হয়ে গেল, শেষ। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, এরপর আসো দেখো কি বলেছে, উইথ রেডি উইথ, সে তার ইয়াটা প্রস্তুত করার পর দ্য অ্যাস্ট্রোলগার সেইড, রাজা বলল, রাজা কি বললো জানো? আচ্ছা, এই দেখো এখানে, এই দেখো ভাইয়া ইনভার্টেড কমা, এই দেখো এই দেখো, এই যে দেখো ইনভার্টেড কমা, তুমি যখন ইনভার্টেড কমা বুঝে ফেলেছো, তার মানে এটাও কি, এটাও দেখো সেম, ওই যে উক্তি যেহেতু এটা, তাহলে কোন টেন্স তুমি করবা, তুমি বলো এটা, তাহলে কি প্রেজেন্টে, তাহলে এখানে ডিক্লিয়ার যা ছিল আমরা কি তাই দিব, তাই না? এই দ্য স্টার্স মানে কি তারকারাজি ডিক্লেয়ার ঘোষণা করেছে দ্যাট যে আই শ্যাল ডাই, আমি মারা যাব, ওয়ানলি আ উইক বিফোর ইওর ম্যাজেস্টি, মানে আপনার মৃত্যুর এক সপ্তাহ আগে আমি মারা যাব। দেখছো কত বড় বাটপার এটা, হ্যাঁ? বলতেছে রাজা বলতে তুই কতদিন বাঁচতে চাস, তখন ও বলতেছে যে আমি, তাকে বলতেছে যে এই তারকারা যেটা বললো যে আমি হচ্ছে আপনার মৃত্যুর এক সপ্তাহ আগে মারা যাব, তখন তো রাজার অবস্থা খারাপ, হ্যাঁ, যে তাকে আর মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, দিলেই তো সমস্যা, তাই না? গুড বাই, হ্যাঁ, টাটা, বাই বাই। ওকে, আচ্ছা, এরপর আসো, তাহলে এই দেখো, এবং দেখো হেয়ারিং দিস, ইহা শুনিয়া, এই যে বাক্যের শুরুতে আসছে না ভাইয়া, তুমি সহজ একটা লিখে রাখো, এই টেকনিকটা লিখে রাখো। আমি এখানে তাহলে 5 নাম্বার টেকনিক এখানে দিচ্ছি, সেটা হচ্ছে যে বাক্যের শুরুতে মানে ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে তুমি ওটাকে আইএনজি দিয়ে করবা, সাধারণত আইএনজি, হ্যাঁ। আমি এখানে পরবর্তীতে লিখছি 5 নাম্বারটা, যে
ভার্ব দিয়ে শুরু হলে, হ্যাঁ, ভার্ব দিয়ে শুরু হলে সাধারণত উক্ত ভার্ব এর সাথে, উক্ত ভার্বের সাথে কি দিব আমরা, আইএনজি ব্যবহার করব, বুঝছো, আইএনজি ব্যবহার করব। হ্যাঁ, যদিও এখানে আরেকটা কথা বলে রাখি, টুও হতে পারে, এক কথায় ইনফিনিটিভ করতে হয়, হয় আইএনজি দিতে হয় অথবা টু দিতে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, একদম অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে তোমার আইএনজি ব্যবহার করতে হয়। ওকে, সো একটু খেয়াল করবা এই কথাটা, যে ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়েছে, যে বাক্যের একদম শুরুতেই ভার্ব দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অধিকাংশ কি আইএনজি দিয়ে দিব, টু খুব কম হয় না বললেই চলে, আইএনজি দিয়ে দেবা, ঠিক আছে। তাহলে এটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এখন দেখো, তাহলে আমরা হেয়ার থেকে কি দিব, তাহলে হেয়ার থেকে এখানে কি ব্যবহার করবো ভাইয়া, হেয়ার থেকে হেয়ারিং, তাই না, হেয়ার, HEARING, এই দেখো, হেয়ারিং দিস, ইহা শুনিয়া, আচ্ছা, ওকে, দেখো, ইহা শুনিয়া, দেখো, হেয়ারিং দিস, ইহা শুনিয়া, দ্য কিং, রাজা, টার্ন পেল, সে একটু ফ্যাকাশে হয়ে গেল। কি কই রে বেটা, হ্যাঁ, কি কইলো এটা, হ্যাঁ, কি কইলো, বুঝলাম না কেন, একটু ইয়া হয়ে গেল, লাইক আ ডেড ম্যান, একজন মৃত ব্যক্তির মতো তার চেহারাটা অন্যরকম হয়ে গেল। অ্যান্ড শাউটেড, এবং সে চিৎকার করলো, হ্যাঁ, চিৎকার করলো। এই দেখো ভাইয়া, এই দেখো ইনভার্টেড কমা, দেখছো, এই দেখো ইনভার্টেড কমা, দেখো এই যে আরেকটা ইনভার্টেড কমা আসছে। হ্যাঁ, তাহলে এখানে আমি কি, তাহলে ভার্বের বেস ফর্ম দিব। তুমি একটু বাক্যটা পড়ে দেখো, যে ড্রাইভ দিস রেচ, এটা সরাও, এই অপরাধীকে, এই দুষ্টটাকে, হ্যাঁ, ওকে আমার এখান থেকে সরাও। লেট হিম কাম হেয়ার এগেইন, তাকে আমার কাছে আবার আসতে দিও, এরকম কথা কি বলছিল কি, লেট হিম নেভার কাম। জাস্ট এখানে অর্থের জন্য আমরা অতিরিক্ত নেভার শব্দটা ব্যবহার করব। তুমি নেভার ব্যবহার করতে পারো, অথবা নট কাম এটাও ব্যবহার করতে পারো, বুঝছো, কিন্তু কাম এটা ঠিক থাকবে, কামটা কিন্তু ঠিক থাকবে, কাম শব্দটা ঠিক থাকবে, তবে জাস্ট অর্থ যেহেতু নেগেটিভ দিবে, সেই জন্য আমরা এখানে হয় নেভার কাম অথবা নট কাম এটা ব্যবহার করি, জাস্ট এতটুকুই হচ্ছে শেষ। ঠিক আছে ভাইয়া, আশা করছি তাহলে এটাও তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তো চলো আমি একটু তোমাদেরকে এই জায়গাটা প্রত্যেকটা শূন্যস্থান জাস্ট খালি একটু একবার করে ধরায় দিই, একটু করে তোমাদেরকে ধরাই দিতে একদম ক্লিয়ার বুঝবা। দেখো, এই যে ওয়ান্স আপন আ টাইম, যেহেতু অতীত বুঝিয়েছে এবং একজন রাজা, এই জন্য আমরা এখানে কি দিয়েছিলাম, ওয়াজ দিয়েছিলাম। শেষ, এই যে অফ আসছে, এদের ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে। হ্যাঁ, এবং এটা দেখো অতীতকে ইঙ্গিত করেছে, আমরা কি ভি টু ব্যবহার করেছি। এখানে দেখো টু এরপরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখানে কল্ড আসছে, এখানেও আমরা কি অতীতের বোঝানোর করে এখানে কি কল্ড কি দেবো, আমরা টোল দিয়েছি, ভি টু করেছি, তাই তো। আচ্ছা, এখন এই যেহেতু অতীতের, এই জন্য গেটের জায়গায় কি দিয়েছে, গট করেছি। অ্যান্ড এর আগে যেহেতু গট, তাহলে অ্যান্ড এর পরেও এটাকে ভি টু, তাহলে কি কন্ডেমড। ওকে, হয়ে গেল। তাকে এরপরে এই যে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা এর মধ্যে আটকানো, দ্যাট মিনস এটা একটা উক্তি, আর উক্তি সাধারণত প্রেজেন্ট ফর্মে লিখতে হয়, সেখানে লাইভ যা আছে আমি তাই ব্যবহার করেছি। ওকে, হয়ে গেল শেষ আমাদের এটা। আচ্ছা, এরপরে আসো, দেখো এরপরে এটা, দেখো এটা কি অতীতকে ইঙ্গিত করেছে, আমরা এখানে ভি টু ব্যবহার করব। আর এই বাক্যটা কি প্যাসিভ হয়েছে, এজন্য আমরা সেন্ট, তো এটা ভি টু দিব, ঠিক আছে, তার আগে এটা কি ব্যবহার করব, ওয়াজ সেন্ট, মানে কি পাঠানো হয়েছিল, প্যাসিভ হওয়ার কারণে ওয়াজ সেন্ট আমরা ব্যবহার করেছি। দেখো এরপরে এই দেখো, এটা কি তোমার কি বলে, উক্তি আসছে, সো এটা কি প্রেজেন্ট, যা আছে তাই ব্যবহার করেছি। দেখো এটাও সেম, এটা কি একটা উক্তি, এজন্য ডিক্লেয়ার যা আছে আমরা তাই ব্যবহার করেছি। বাক্যের শুরুতে আসছে, আর আমরা যে বাক্যের শুরুতে আসলে সাধারণত আইএনজি দিয়ে শুরু করতে হয়, এজন্য হেয়ার থেকে হেয়ারিং আমরা ব্যবহার করেছি, তাই না ভাইয়া। আচ্ছা, এখানে দেখো সেম, এটা কি একটা উক্তি আসছে, তো আমরা কামটাই রাখবো, তবে জাস্ট অর্থটা নেগেটিভ হওয়ার কারণে আমরা এখানে নেভার অথবা নট এই শব্দটা জাস্ট ব্যবহার করব। এখন দেখো, ঢাকা বোর্ড 2024 সালের যে 14টা শূন্যস্থান আসছিল, 14টা শূন্যস্থান আমি অর্থ সহ এবং কোথায় কোন কারণে কি বসছে ক্লিয়ার করে দিলাম। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। একটু আমাকে বলো, 14টা শূন্যস্থানের মধ্যে কে কয়টা বুঝতে পেরেছো, বলো। 14টা শূন্যস্থানের মধ্যে কে কয়টা বুঝতে পেরেছো একটু বলো তো। 14টা শূন্যস্থান তো আমরা ক্লিয়ার করলাম, হ্যাঁ, 14টা শূন্যস্থান আমরা ক্লিয়ার করলাম, একটু বলো তো আমরা কে কয়টা বুঝতে পেরেছি। স্যার আই নাম্বারটা হেড ক্রোস্ট হবে, হেড ক্রোস্ট, হ্যাঁ, আই নাম্বারটা আই নাম্বার কই, হেড ক্রোস্ট দিতে পারো। এখানে অনেকে হেড ক্রোস্টও ব্যবহার করে, কেন, এটা হচ্ছে এই যে ধরো যে বিফোর আসছে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, সেই হিসেবে অনেকে ব্যবহার করতে পারে। হেড ক্রোস্ট হবে, শুধু ক্রোস্ট হবে, এখানে সমস্যা নেই, ঠিক আছে।
ওকে, ঠিক আছে, একটু বলো তো। ওকে, একজন লিখেছো ই এবং এফ বুঝি নাই, ই আর এফটা বুঝো নাই না? ই আর এফটা কি আসছে ভাইয়া? ই এবং এফটা কি আসছে রে? আচ্ছা, ইটা হচ্ছে তুমি এই যে অতীতকে বুঝিয়েছে, অতীতকে বুঝিয়েছে, এদের এখানে টোল্ড দাও। এই যে দেখো, মানে দা অ্যাস্ট্রোলজার টোল্ড আনপ্লিজেন্ট, মানে জ্যোতিষী অপ্রিয় কিছু বলেছিল, অতীত, এই জন্য এখানে টোল্ড দিয়েছি। আচ্ছা, এফ নাম্বারটা দেখো, এই যে একই অবস্থা, এই যে দ্য কিং গড ফিউরিয়াস, রাজা রাগান্বিত হয়ে গেল, এন্ড কন্ডেম হিম টু দ্যাট সেইং, তথা ওখানে এটাও অতীতকে ইঙ্গিত করছে, এটাও অতীতকে ইঙ্গিত করছে, এই জন্য আমি কিন্তু টোল দিয়েছি, এখানে গড দিয়েছি। এই এখানে আহামরি তেমন কিছু নেই। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে সকলে মোটামুটি ক্লিয়ার হয়েছে। চলো তাহলে আমরা এর পরবর্তীতে আরেকটি বোর্ড কোশ্চেন চলে যাচ্ছি। এরপরে আমাদের আছে ঢাকা বোর্ড তো করলাম, এরপর চলে যা, চলো আমরা ময়মনসিংহ বোর্ডে চলে যাচ্ছি। ময়মনসিংহ বোর্ডের কোশ্চেনটা একটু প্যাটার্নটা করে ফেলো সবাই, সবাই একটু প্যাটার্নটা করে ফেলো, হ্যাঁ সবাই একটু প্যাটার্নটা করে ফেলো। ময়মনসিংহ, হ্যাঁ, বোর্ড 2024, ওই যেভাবে যেটা বললাম ওইভাবে প্যাটার্নটা জাস্ট করে ফেলো। ওকে, আচ্ছা আসো, এরপরে আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি আসছে, ম্যান হ্যাজ, মানুষের আছে, আনকুয়েঞ্চেবল মানে হচ্ছে তোমার মানে যেটা নিবারণ করা যায় না, অনিবারণযোগ্য, যাকে আমরা বলি অনিবারণযোগ্য, হ্যাঁ অনিবারণযোগ্য, থার্স্ট, থার্স্ট মানে আমরা জানি হচ্ছে তৃষ্ণা, বুঝছো? থার্স্ট তৃষ্ণা, অনিবারণযোগ্য তৃষ্ণা রয়েছে ফর নলেজ, জ্ঞানের জন্য, কারণ মানুষের হচ্ছে অনিবারণযোগ্য, যেটা নিবারণ করা যায় না, মানুষের প্রচুর পরিমাণে অনিবারণযোগ্য তৃষ্ণা রয়েছে, কিসের জন্য? নলেজের ক্ষেত্রে। ওকে, হি ইজ নেভার, সে কখনো না কি, এই দেখো স্যাটিসফাই, দেখো ভাইয়া স্যাটিসফাই মানে কি? সন্তুষ্ট করা, স্যাটিসফাই মানে কি? সন্তুষ্ট করা। কিন্তু এখন দেখো বাক্যের অর্থটা কেমন হবে, যে সে কখনো সন্তুষ্ট না, সে হি ইজ নেভার, সে সন্তুষ্ট। একটু তোমাকে দেখাই, দেখো একটু খেয়াল করে দেখো, স্যাটিসফাই, স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট করা, হ্যাঁ সন্তুষ্ট, সন্তুষ্ট করা। ওকে, এটা কি? ভার্ব, ভার্ব, তাই না? আচ্ছা, এই যে ভার্ব, এটা দেখো, আর সন্তুষ্ট, এখানে অর্থ কি লাগবে আমার? সন্তুষ্ট, সন্তুষ্ট, যাকে আমরা বাংলায় অনেকটা বলতে পারি অ্যাডজেক্টিভ, যাকে আমরা আরো বলতে পারি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, কারণ হচ্ছে পাস্ট পার্টিসিপল এর মধ্যে অ্যাডজেক্টিভ থাকে। তুমি এটা লিখে রাখতে পারো কথাটা, যে পাস্ট পার্টিসিপল এর মধ্যে অ্যাডজেক্টিভের অর্থ লুকায়িত থাকে, পাস্ট পার্টিসিপল এর মধ্যে অ্যাডজেক্টিভের অর্থ লুকায়িত থাকে। এখন দেখো সন্তুষ্ট এর ইংরেজিটা কি? স্যাটিসফাইড, দেখো স্যাটিসফাইড, বুঝছো? তারপরে হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনো সন্তুষ্ট না, বা কখনো সন্তুষ্ট হয় না, মানে সন্তুষ্ট, সন্তুষ্ট, দ্যাট মিনস অ্যাডজেক্টিভের অর্থ তোমাকে এখানে বসাইতে হবে। আর ভার্বের যতগুলো ফর্ম আছে, এই ফর্মের মধ্যে অ্যাডজেক্টিভের ফর্ম কোনটা টানে? পাস্ট পার্টিসিপল, বুঝছো কথা? আবার প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ড যেটা, ওটাও কিন্তু অ্যাডজেক্টিভের অর্থ টানে, তবে সেটা খুব কম, এখানে এত বেশি ইয়া দরকার নেই, তুমি জাস্ট এতটুকু খেয়াল রাখো, এখানে তাহলে কি সন্তুষ্ট অ্যাডজেক্টিভ জাতীয় অর্থ আমাকে আনতে হবে, আর অ্যাডজেক্টিভের অর্থ কে দেবে? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কি? অ্যাডজেক্টিভের অর্থ দেবে। সো এখানে স্যাটিসফাই থেকে কি দিব? স্যাটিসফাইড, বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে আমরা কি দিব? স্যাটিসফাইড। ওকে, আমরা কি দিব তাহলে এখানে? স্যাটিসফাইড। তাহলে স্যাটিস, এই দেখো স্যাটিস, এস এ টি আই এস এফ আই ই ডি, স্যাটিসফাইড। তাহলে হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনো সন্তুষ্ট না, তুষ্ট না, খুশি না, উইথ সাথে, হোয়াট যা, হি, এই দেখো ভাইয়া অলরেডি আসছে। আমরা একটা রুল এখানে পড়েছি, তোমাদের হয়তো মনে থাকার কথা, 6 নম্বর আমরা নিচ্ছি তাহলে, যে অলরেডি, অলরেডি, এরপর হচ্ছে তোমার কি লেটলি, লেটলি, এরপর হচ্ছে তোমার কি রিসেন্টলি, তারপর হচ্ছে তোমার ইয়েট, এরপর হচ্ছে এভার, হ্যাঁ অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এভার। এটা যদি কখনো কোনো বাক্যের মধ্যে তুমি দেখো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স বলো তো? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। যদি তুমি প্রেজেন্ট পারফেক্ট মনে রাখতে না পারো, তুমি শর্টকাটে মনে রাখবা যে এর পূর্বে কি বসবে? হ্যাজ অথবা হ্যাভ,
হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 বসবে, শেষ, এতটুকু কথা। তোমরা জানো হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারে পরে বসে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে, বাস এতটুকু কথা, এর বাইরে তেমন কিছুই নেই। তোমার সবচাইতে বেশি পরীক্ষায় আসবে, তুমি যদি পরীক্ষার জন্য যদি মনে রাখো, শুধু অলরেডিটা মনে রেখো, কারণ অলরেডি পরীক্ষায় সবচাইতে বেশি আসে। তাহলে মূল টেকনিকটা হচ্ছে বাক্যের মধ্যে অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এভার যদি এগুলি থেকে থাকে তাহলে সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, বুঝছো? প্রেজেন্ট কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তবে এখানে সবসময় খেয়াল রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট যদি তোমার মনে না থাকে, তুমি মনে রাখবা যে হ্যাজ অথবা হ্যাভ বসবে আর মূল ভার্বের V3 ফর্মটা বসবে, বাস এটা মনে রাখতে পারলেই আশা করি হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা আসেন তাহলে দেখো, একটু খেয়াল করো, আমরা যদি এখান থেকে তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করি। এখন দেখো তাহলে উইথ, তাহলে হি, তাহলে এখানে নো আসছে, দেখো এখানে নো আসছে, তাহলে এখানে কি দিব আমরা, এই যে হি যেহেতু আসছে তাহলে আমরা অবশ্যই কি দিব, হ্যাজ নোন, তাই না ভাইয়া? হ্যাজ নোন হয়ে গেল, শেষ। দেখো এন্ড এর আগে যদি হ্যাজ নোন হয় তাহলে এখানে সির ক্ষেত্রে তাহলে কি হবে, হ্যাজ সিন, তাই না? এই দেখো হয়ে গেল হ্যাজ সিন। তার মানে উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নোন অ্যান্ড হ্যাজ সিন, সে যে যেগুলা জেনেছে, যেগুলা দেখেছে, এইগুলাতে সে সন্তুষ্ট না, তাই না? সে সন্তুষ্ট না, বুঝতে পেরেছেন? আচ্ছা এরপর আসেন ন্যাচারালি, ন্যাচারালি মানে কি, প্রকৃতিগতভাবে, সাধারণত, সাধারণত, এই দেখো হি, হি, এরপরে হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এরপর ভার্বের সাথে কি বসে, এস বাই এস, ভার্বের এস বাই এস ফর্মটা বসে, তাহলে হি ওয়ান্ট থেকে কি হবে, হি ওয়ান্টস, হি ওয়ান্টস, সে চায় কি, টু নো, জানতে চায়। দেখো এন্ড এর আগে কি আসছে, নো, তাহলে এটাও কি হবে, তাহলে সি, যা আছে তাই নাকি, ওয়ান্টস টু নো অ্যান্ড সি, সে জানতে চায় এবং দেখতে চায়, মোর অ্যান্ড মোর, অধিক থেকে অধিক। দেখো কত সহজ, একদম সহজ, দেখো একদম সহজ। ওকে আচ্ছা, হ্যাজ তো নো হয় না রে ভাইয়া, সুমরেশ ভুইয়া, হ্যাজ কখনো নো হয় না, হ্যাজ নোন হয়, বুঝছো? হ্যাজ নোন হয়। ওকে হ্যাঁ, সকলে একটু অ্যান্সার করবা। নোয়িং কেন দিচ্ছ, নোয়িং কেন দিলা এখানে, নোয়িং কেন, নোয়িং না ভাইয়া, নোয়িং না। ওকে 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 আচ্ছা এরপর দেখো, তাইলে আমরা এখানে নো আর এখানে কি সি, এই যে এটার আগে নো, এটার আগে কি সি। ওকে, এবং এখানে আমি একটা কথা তোমাদেরকে বলি, দেখো এখানে কি আসছে, টু নো আসছে না, টু নো আসছে, মূলত এখানেও কি জানো, টু সি, এন্ড এর আগে ইনফিনিটিভ, পরেও কি ইনফিনিটিভ, কিন্তু ইনফিনিটিভের ক্ষেত্রে সাধারণত এন্ড এর আগে একটা করে ফেললে পরে আর ওইটা টুটা আর দিতে হয় না, এটা একটু উজ্জ অবস্থায় রাখতে হয়, এটা একটু গোপন রাখতে হয়। দ্যাট মিনস এখানে টু নো অ্যান্ড টু সি, কিন্তু টু সি পরবর্তী টুটা এটা আর দেওয়া লাগে না, বুঝছো? আচ্ছা ওকে, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। কি বলা হয় এটাকে, বলো তো? বেয়ার, বেয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ওকে, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, মানে এটা দেখা যাচ্ছে, মানে দেখা যাবে না কিন্তু আসলে আছে এখানে, বুঝছো? এই সামনে মনে হয় এরকম একটা আমরা বোধহয় পাবো। দেখো দিস কিউরিসিটি, ভাইয়া কিউরিসিটি মানে হচ্ছে কৌতূহল। কিউরিসিটি মানে কি বলতো? কিউরিসিটি মানে হচ্ছে কৌতূহল। দিস কিউরিসিটি, এই দেখো ভাইয়া ফর আসছে, ফরটা কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি বসে, আইএনজি। তাহলে এখন দেখো, তাহলে নো থেকে কি দিব, নোয়িং নাকি, নো থেকে কি হবে তাহলে, নোয়িং। তাহলে দিস কিউরিসিটি ফর নোয়িং, জানার জন্য তার এই যে কৌতূহল, মোর অধিক পরিমাণে, এই দেখো হ্যাজ আসছে, হ্যাভ হ্যাজ হ্যাড, এটা কি হ্যাভ ভার্ব, এরপরে ভার্বের কত নাম্বার, V3 ফর্ম, তাই না? তাহলে ইনস্পায়ার্ড থেকে ইন্সপায়ার্ড, তাই না, PIRED, ইনস্পায়ার্ড, ইন্সপায়ার্ড হিম, তাকে অনুপ্রাণিত করে, তাকে অনুপ্রাণিত করে, তাই তো, তাকে অনুপ্রাণিত করে। এবং দেখো এই যে ইনস্পায়ার্ড একটা ভার্ব আসছে, এরপর দেখো আরেকটা ভার্ব আসছে, দেখো তাহলে এখানে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, কারণ তুমি একটু লিখে রাখতে পারো, ইনস্পায়ার এরপর, ইনস্পায়ার এরপর টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, বুঝছো? ইনস্পায়ার, তাহলে এই যে আন্ডারটেক থেকে তাহলে কি দিব, টু আন্ডারটেক, গ্রহণ করতে। এখন দেখো এন্ড এর পূর্বে দিছে টু আন্ডারটেক, তাহলে এখানেও কি হওয়ার কথা, টু ক্যারি হওয়ার কথা, টু ক্যারি হওয়ার কথা, কিন্তু এই টুটা তো আমরা দিব না, কারণ এই যে একটু আগে আমরা এখানে পড়ে আসলাম যে আগে একটা ইনফিনিটিভ হয়েছে এন্ড এর আগে, এন্ড এর পরেও তাহলে কি ইনফিনিটিভ হবে, বাট পরবর্তী যে টু, ওই টুটা দিব না, কিন্তু আমরা বুঝে নিব এখানে একটা টু আছে। কথা বুঝতে পেরেছো? একটু আমাকে বলো তো,
তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? এই জায়গাটিতে আমাকে একটু বলো এই জিনিসটা বুঝছো কিনা। এখানে একটু দেখো, খুব খেয়াল করো। এই দেখো ভাইয়া, এন্ড এর আগে কি আসছে? টু নো। তাহলে এখানেও তাহলে কি হওয়ার কথা? টু সি। টু সি হওয়ার কথা। কিন্তু ইনফিনিটিভের ক্ষেত্রে কথা হচ্ছে এই টুটা আমরা দিব না, না দিয়ে বুঝে নিব এখানে আছে। তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ। ওকে, আচ্ছা, এই গেল। দেখো সেম এখানে, এবং দেখো এখানে হ্যাজের পর তো ভিতরে ইনস্পায়ার্ড হলো, তাই ইনস্পায়ার্ড এরপর আবার কি বসে? এরপর এরপর টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ক্ষেত্রে টু আন্ডারটেক এটা দিব। তাহলে এন্ড এর পূর্বে হচ্ছে টু আন্ডারটেক দিয়েছি, তাহলে এখানে আমরা কি দিব? টু ক্যারি দিব, তাই না ভাইয়া? টু ক্যারি, এই টুটা আমরা দিব না, ওই যে ওইটার মতো, মানে এটা বেয়ার ইনফিনিটিভ। কথা ক্লিয়ার? কে কে বুঝছো বলো তো? একটু বলো তো ভাইয়া, কে কে বুঝছো? আমাকে একটু বলো, একটু আমাকে বলো তো ভাইয়া, কে কে বুঝছো এই জিনিসটা? তথা এই যে এইচ নাম্বার এবং আই নাম্বার, এইচ এবং আই, এই দুইটা শূন্যস্থান কে কে বুঝছো? একটু আমাকে বলো তো ভাইয়ারা, একটু আমাকে বলো এই দুইটা শূন্যস্থান তোমরা কে কে বুঝছো? জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। আসো, ক্যারি আউট বহন ডিফিকাল্ট এন্ড ডেঞ্জারাস টাস্ক। ডিফিকাল্ট মানে কঠিন, এবং ডেঞ্জারাস মানে কি? ভয়ঙ্কর। ভয়ঙ্কর কাজগুলা তারা গ্রহণ করে। হুইচ যেটা, ইভেনচুয়ালি মানে কি? মানে পরিশেষে। এই দেখো ভাইয়া, হুইচ এটা কি একটা রিলেটিভ প্রোনাউন, তাই না? এই দেখো আর একটা গুরুত্বপূর্ণ এ আসছে। এই দেখো হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন এর পরে এই যে ভার্বের যে ফর্মটা আমরা বসাবো সেটা ডিপেন্ড করবে তার এই ফর্মের উপর, এই যে নাউনটার উপরে। দেখো টাস্ক কি আছে? টাস্ক এস বাই এস আসছে না? টাস্ক দেখো এস বাই এস আসছে। তাহলে বলতো টাস্ক শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আমাকে একটু বলো। এই টাস্ক শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? কি বলতো? থ্যাংক ইউ। তার মানে কি হবে? এটা প্লুরাল হয়েছে, মাশাআল্লাহ। তাহলে এখন দেখো কেমনে বুঝলাম? কারণ টাস্ক মানে কি? কাজ। এটা কি নাউন? তা নাউনের সাথে এস বাই এস থাকলে তো সেটা প্লুরাল হয়। তাহলে যদি নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। এখন ভার্বটা কি প্লুরাল অবস্থাতেই তো আছে। আমরা জানি নাউনের সাথে হচ্ছে এস বাই এস থাকলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে হয় প্লুরাল, আর থাকলে হয় সিঙ্গুলার। মানে টোটালি উল্টা কথা। নাউনের সাথে এস বাই এস দিলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস দিলে হয় সিঙ্গুলার। বুঝছো কথা? তাহলে এখন দেখো, তাহলে রেজাল্ট এটা কি? প্লুরাল অবস্থায় আছে, তাই না? এটা কি? প্লুরালেই আছে। বুঝতে পেরেছো? প্লুরালেই আছে। তার মানে রেজাল্ট যা আছে তাই নিতে হবে। তাহলে বাক্যের অর্থটা এমন যে, দেখো টাস্ক হুইচ ইভেনচুয়ালি যেটা পরিশেষে, রেজাল্ট ইন ইপোক মেকিং তারা সেটা তৈরি করে কি? ডিসকভারিশ আবিষ্কার করে। ইনোভেশন মানে কি? ইনভেনশন মানে কি? আবিষ্কার করে। হ্যাঁ, আবিষ্কার করে। এ দেখো এন্ড, এই দেখো তাহলে এখানে দেখো ভাইয়া, এখানে যে রেজাল্ট, এতে এন্ড এর আগে রেজাল্ট প্লুরাল করেছো, তাহলে এটাও কি করবা? এটাও তো প্লুরাল, যা আছে তাই, তাই না? এন্ড লিড হিম তাকে পরিচালনা করে, ইন হিজ লং দীর্ঘ এন্ড কন্টিনিউয়াস জার্নি চলমান যে জার্নি চলতে, ফ্রম হিজ হেল্পলেস স্টেট অফ কি কেভমেন টু হিজ প্রেজেন্ট সিচুয়েশন অফ পাওয়ার এন্ড প্রোগ্রেস। পাওয়ার এন্ড প্রোগ্রেস আস্তে 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 তাকে ওই জায়গাটাতে তাকে নিয়ে যায়। ওকে, তার মানে দেখো এখানেও আমরা কি করেছি? প্লুরাল করেছি। এজন্য এখানেও আমাদের এন্ড এর আগে যেহেতু প্লুরাল, তাহলে এন্ড এর পরেও আমরা এই জন্য প্লুরাল করেছি। ওকে, কত সহজে দেখো আমরা পারলাম এটা। এরপরে আসো পরবর্তী অংশে আমরা যাই। এরপর তো লাস্ট আমি একসাথে বলবো। এরপর দেখো হি, এই যে হি, তাহলে হির ভিতরে ইজের ভিতরে বির ভিতরে কারা নিয়ে আসবা? হি ইজ নাকি? হি ইজ হেল্পলেস স্টিল নাও, সে এখনো নিঃস্ব অসহায় অবস্থায় থাকে। হি উড নট, এই দেখো হ্যাভ আসছে ভাইয়া, হ্যাভ এর পরে ভার্বে কত নম্বর বসে? 3 নম্বর। তাহলে বি 3 নম্বরটা কি? বিন নাকি? তাহলে হি উড নট হ্যাভ বিন অ্যাবল, সে এখনো সক্ষম না, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, অল পাওয়ার্স এন্ড ফোর্স এগুলা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এই দেখো তোমার বাক্যে শুরুতে আসছে এই এন নাম্বার, একটু আগে তো তোমাদেরকে বললাম একদম ভার্ব দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে তুমি কি দিবা? একটু আগে না তোমাকে শেখাইলাম, কি বলো তো? কি দিয়ে শুরু করতে হবে? আইএনজি। তাহলে ইনভেন্ট থেকে ইনভেন্টিং, তাই না? ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস, অনেক অনেক এই টেকনোলজি প্রযুক্তির আবিষ্কারের হি নাও কন্ট্রোলস নিয়ন্ত্রণ করে অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স এন্ড ফোর্স, যে তত ধ্বংসাত্মক মানে পাওয়ার আছে, ফোর্স আছে, এগুলাকে মোটামুটি এখন সে একটা নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হইলাম। এখন আসো আমি একটু তোমাদেরকে হচ্ছে এই প্যাসেজটার মানে কোথায় কোনটা কোন কারণে বসছে শর্টকাটে বলে যাচ্ছি। দেখো হি ইজ নেভার, দেখো স্যাটিসফাইড তথা সন্তুষ্ট, অ্যাডজেক্টিভ জাতীয় অর্থ আমাদের এখানে দরকার। আর 8টা যে ফর্ম আমরা পেয়েছি, 8টার মধ্যে অ্যাডজেক্টিভের ফর্ম দিয়ে থাকে সাধারণত
পাস্ট পার্টিসিপল তথা V3, এজন্য আমরা স্যাটিসফাই থেকে স্যাটিসফাইড করেছি এখানে, এ নাম্বার ফিনিশিং। আচ্ছা, এরপর দেখো অলরেডি আসছে, অলরেডি থাকলে কি করতে হয়, হ্যাভ আর হ্যাজ প্লাস V3, এখানে হ্যাজ নন হয়েছে, এন্ড এর আগে হ্যাজ নন, এন্ড এর পরে হ্যাজ সিন, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো কি আসছে, হি, এই তো ন্যাচারালি প্রকৃতিগত, হির থার্ড পারসন সিঙ্গুলার, এরপর কি বলছে ঘরের সাথে এস বাই এস, ওকে হয়ে গেল। এন্ড এর আগে টু নো, তাহলে এন্ড এর পরেও কি টু সি, কিন্তু পরবর্তী টু সিটা দিতে হয় না, কেন, বিস্তারিত ব্যাখ্যা একটু আগে তোমাকে করেছি, বিআর ইনফিনিটিভ দেওয়া যাবে না এখানে, ওকে শেষ। দেখো এরপরে ফর আসছে, প্রেপোজিশন, এদের ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে, শেষ। দেখো হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড, এটা কি হ্যাভ ভার্ব, এরপরে কোন ফর্ম বসে, V3 বসে, ইনস্পায়ার্ড থেকে ইনস্পায়ার্ড আমরা করেছি, গেল। দেখো এরপরে, এবং ইনস্পায়ার এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, এটা আমরা জানি, এর না জানলে তুমি একটু নোট লিখে রাখো একটু, দেখেন সেই ক্ষেত্রে কি হবে, তাহলে কি টু আন্ডারটেক হবে, তো এন্ড এর আগে যদি টু আন্ডারটেক হয় এখানে কি হবে, টু ক্যারি হবে, কিন্তু এই টুটা দেওয়া যাবে না, ব্যাস হয়ে গেল, শেষ। দেখ এরপরে হুইস, এই দেখ দেখতে পাই হুইস, এটাকে একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন পরে ভার্বটা কার উপর ভিত্তি করে হবে, এই যেটা তার আগের নাউন অনুযায়ী, তো এটা প্লুরাল, তাহলে এটাও কি হবে, প্লুরাল হবে, নাউনের সাথে এস বাই এস যুক্ত তাই প্লুরাল হয়েছে, আর ভার্বের সাথে এস বাই এস নাই তাই এটা প্লুরাল, ব্যাস, তাহলে এটা যা আছে তাই, তাহলে এন্ড এর আগে এটা প্লুরাল হয়েছে, তাহলে এন্ড এর পরে এটা কি একই বাক্যের মধ্যে যেহেতু, তাহলে এটাও প্লুরাল হবে, হয়ে গেল, শেষ। আচ্ছা, এরপর দেখো পরবর্তী এই অংশের মধ্যে চলে আসছি, হি, এরপরে বীর ভিতর থেকে কারে আনতে হয়, ইজ, থার্ড পারসন সিঙ্গুলার, এরপর তো ইজি বসবে, ওকে। আচ্ছা, হয়ে গেল। এরপর দেখো হ্যাভ, হ্যাভের পরে কি বসবে, V3, বীর V3টা কি বিন, এজন্য এখানে কি বসবে, বিন বসবে, বাক্যে শুরু হয়েছে ভার্ব দিয়ে, তো এখানে কি করতে হবে, আইএনজি, ইনভেন্টিং, শেষ। 14 শূন্যস্থান তোমাকে ক্লিয়ার করে দিলাম, কঠিন না ভাই, কঠিন না, একটু বলো তো ভাইয়া, আর রুলস কি কি এমন রুলস লাগছে বলো, কয়টা রুলস লাগছে, রুলস লাগে, রুলস লাগে না এত বেশি, রাইট ফর্ম অফ ভার্বে তুমি যে 40-50টা রুলস পড়ো, রুলস লাগে না, বলো ময়মনসিংহ বোর্ড 2024 সালের এই যে ময়মনসিংহ বোর্ডের 14টা শুনেছেন, কে কয়টা পারছো বলো তো, কে কয়টা পেরেছো একটু বলো, ময়মনসিংহ বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেনে কে কয়টা পেরেছো আমাকে একটু বলো তো, একটু বলো, একটু আমাকে বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, কে কয়টা পেরেছো, এটা কোন বোর্ড রে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, হ্যাঁ, একটু বলো তো কে কয়টা পেরেছো, একটু বলো, থ্যাংক ইউ সো মাচ, একদম কে কয়টা পেরেছো সেটা আমাকে একটু জানাও, একদম কে কয়টা পেরেছো সেটা আমাকে একটু জানাও, হ্যাঁ, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, প্যাটার্নটা করে ফেলাইও, হ্যাঁ, দিনাজপুর বোর্ড, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, তোমরা একটু প্যাটার্নটা করে ফেলাইও, আমাকে একটু বলো কে কয়টা পেরেছো, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা তাহলে চলে যাচ্ছি পরবর্তী দিনাজপুর বোর্ডের মধ্যে, দেখো কি আসছে, এই যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প লিখে রাখতে পারো একটু, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এরপর ভার্বের সাথে আইএনজি বসে, ব্যাস, তাহলে এখানে হেল্প থেকে রিলাই থেকে কি দেবো, রিলাইং, তাই না, এ হয়ে গেল, শেষ। উই ক্যান নট হেল্প রিলাইং অন ইংলিশ, আমরা ইংরেজির সাহায্য ছাড়া চলতে পারি না, ইংরেজির উপর নির্ভর করা ছাড়া আমরা চলতে পারি না, আসলে একদম সত্য কথা, তাই না। আচ্ছা, ওকে, এরপর আসো, নাও ইংলিশ ইজ, এই দেখো ইংলিশ ইজ কি, বর্তমানে ইংরেজি ব্যবহৃত, তো অনেকটা অ্যাডজেক্টিভ জাতীয় অর্থ, তাহলে অ্যাডজেক্টিভ জাতীয় অর্থ দিলে তুমি কাকে নিবা, ওই যে পাস্ট পার্টিসিপল তথা ভার্বের কি V3, তাহলে ইউজ থেকে কি দিব, ইউজড, এটা হয়ে গেল, শেষ। নাও ইংলিশ ইজ ইউজড, ইংলিশকে এখন ব্যবহার করা হচ্ছে, হয়, হ্যাঁ, ব্যবহৃত, অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ, এটা একটা সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করছি আমরা, ওকে হয়ে গেল। ফর গ্লোবাল কমিউনিকেশন তথা হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগের জন্য। আচ্ছা, এরপর দেখো ইট রিকগনাইজ মানে কি, এটা স্বীকৃতি দেয়, দেখো তো ইট মানে কি ইংরেজি, হ্যাঁ, ইংলিশ, ইট রিকগনাইজ মানে এটা স্বীকৃতি দেয়, নাকি এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, দ্যাট মিন্স বাক্যটা কি প্যাসিভ, অ্যাক্টিভ কিন্তু না, অ্যাক্টিভ না, হ্যাঁ, অ্যাক্টিভ না, তাহলে প্যাসিভ, তাহলে প্যাসিভ হলে কি দিবা, এম ইজ আর, এরপরে কি V3, কারণ প্যাসিভ তো সবসময় V3, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই, তাহলে রিকগনাইজ থেকে রিকগনাইজড, আর ইটের সাথে কি বসে, ইজ, ইট ইজ রিকগনাইজড, বুঝতে পেরেছো, এটা হয়ে গেল। যখন বুঝবা জাস্ট বাক্যটা প্যাসিভ, একদম ইজি তোমার জন্য, তাহলে ইট ইজ রিকগনাইজড, ইট ইজ রিকগনাইজড, এটা স্বীকৃত, অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে এটা স্বীকৃত।
ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইংলিশটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই দেখো ফর আসছে না, এই দেখো প্রেপোজিশন, প্রেপোজিশন এর সাথে কি বসে, ভার্বের সাথে আইএনজি। তাহলে মেইনটেইন থেকে মেইনটেইনিং, নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কমিউনিকেশন, যোগাযোগ উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স, আমাদের যারা উন্নত যে সমস্ত পার্টনার আছে এদের সাথে যোগাযোগ করার জন্য এটা খুব দরকার আমাদের। হয়ে গেল শেষ। আচ্ছা, গুড কমিউনিকেশন ওভার ইংলিশ, দেখো ইংরেজির উপরে একটা ভালো দক্ষতা, এই একটা জিনিস। আর একটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এবং রেগুলার প্র্যাকটিস, দৈনন্দিন অনুশীলন। কয়টা হলো ভাইয়া? দুইটা জিনিস, দুইটা, তাহলে প্লুরাল। যদি দুইটা যদি হয়ে থাকে, যদি দেখছো ঝামেলা করলো আবার, দাঁড়ো তো ভাইয়া, এটাই তো পড়তেছিলাম তাই না? আচ্ছা ওকে, এই দেখো, তাহলে এখন দেখো গুড কমান্ড ওভার ইংলিশ, এই হচ্ছে একটা জিনিস। আর অ্যাজ ওয়েল অ্যাজ এবং রেগুলার প্র্যাকটিস, কয়টা হলো? দুইটা নিয়মিত অনুশীলন, এই যে দুইটা জিনিস। তাহলে দুইটা জিনিস যেহেতু হয়েছে, তাহলে বীর বেদি থেকে তুমি কারে আনবা? অবশ্যই আর কি, প্লুরাল যেহেতু, তাহলে আর এসেনশিয়াল, অত্যাবশ্যক ফর আস, আমাদের জন্য এটা হচ্ছে খুবই জরুরি, অত্যাবশ্যক। এই তো হয়ে গেল, দেখছো, বুঝতে পারতেছো তুমি কিন্তু। এরপরে 80% ইনফরমেশন, দেখো 80% তথ্য, ইনফরমেশন, তথ্য, এই যে লাস্টে শন আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, বুঝিও। আর আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হয়, বুঝতে পেরেছেন? কি হবে? আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হবে। অফ অল দ্য কম্পিউটার্স, সমস্ত কম্পিউটারের 80% তথ্য। এখানে একটু বোঝার বিষয় আছে, খুব খেয়াল করবা এখানে, যে মূলত এখানে বাক্যটা এরকম লিখলে ভালো, তোমার বোঝার জন্য সহজ হইতো। দ্য 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, মানে সমস্ত কম্পিউটারের 80% তথ্য। বলতে এই জায়গাটিতে খেয়াল করো, যদি এরকমটা আসে কখনো, এবং দা এবং অপের মাঝখানে যেটা থাকবে, এইটা অনুযায়ী তুমি পরবর্তী ভার্বটা বসাবো, খবরদার পরেরটা কিন্তু না। স্যার বুঝি নাই কথা, আসো আমি তোমাকে একটু বুঝাই কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে ধরো এখানে একটা নাউন আসছে, হ্যাঁ, অফ আসছে, এখানে একটা নাউন আসছে, কয়টা হইলো? দুইটা, এই একটা নাউন, এই একটা নাউন। এই জায়গাটিতে ভাইয়া দা থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। তো এখন এই জায়গাটিতে তোমার ভার্ব বসাতে হবে। এখানে তুমি ভার্ব বসাবা, সেই ভার্বটা কি সিঙ্গুলার বসাবা না প্লুরাল বসাবা, সেটা ডিপেন্ড করবে তোমার এই যে প্রথম নাউন যেটা আছে এইটার উপরে। প্রথম নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে, প্রথম নাউনটা যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে। এই জিনিসটা জাস্ট তোমাকে একটু খেয়াল করতে হবে, বুঝছো কথা? তাহলে এখন দেখো 80% ইনফরমেশন অফ অল কম্পিউটার্স, সমস্ত কম্পিউটারে 80% তথ্য। এখন তথ্য, ইনফরমেশন যে শব্দটা লাস্টে TION আছে, শন থাকলে সেটা নাউনের সাফিক্স হয়, হ্যাঁ, নাউনের সাফিক্স শন। এবং ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তুমি একটু লিখে রাখো, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার, তার মানে হচ্ছে দেখো, তার মানে হচ্ছে তোমার এই জিনিসটা একটু খেয়াল করো, তার মানে হচ্ছে এই জিনিসটা কি বলতো? সিঙ্গুলার, তাই না? এই জিনিসটা হচ্ছে তোমার সিঙ্গুলার, একটু খেয়াল করো, এই যে দেখো, তাহলে ইনফরমেশন এটা কি সিঙ্গুলার হয়েছে, তার মানে এই যে বীর পেটের ভিতর থেকে তুমি তাহলে কাকে আনবা বলো তো ভাইয়া? কাকে আনবা? ডেফিনেটলি এই যে ইজ কে নিয়ে আসলাম, বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স ইজ ইন ইংলিশ, যে ইংলিশের প্রায় 80% তথ্য এগুলো হচ্ছে ইংরেজিতে, তাই না? এগুলা কি কিসে বলতো? এগুলা হচ্ছে ইংরেজিতে। ওকে, তাহলে আমরা এটাও বুঝে ফেললাম। আচ্ছা, এরপরে আসো, কি আসছে? উইথ আ ভিউ টু। তোমরা জানো উইথ আ ভিউ টু এরপরে কি ভার্বের সাথে আইএনজি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, একদম অবশ্যই লিখে রাখো। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, দেখো উইথ আ ভিউ টু, এরপর তোমার লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে তোমার গেট ইউজড টু, হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাকুস্টমড টু, তারপর হচ্ছে তোমার অ্যাডিক্টেড টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, অ্যাকুস্টম টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, হ্যাঁ, সাবজেক্ট টু
অবজেক্ট টু লিখে রাখো, এরপর ভার্বের সাথে হচ্ছে আইএনজি হয়, বুঝছো? এটা একটু লিখে রাখো যে এরপর ভার্বের সাথে আইএনজি হয়, বুঝছো? তবে তোমাদের পরীক্ষায় সবচাইতে বেশি আসবে হচ্ছে এটা, সবচাইতে বেশি, হ্যাঁ, উইটা ভিউ টু। অনেকটা বলা চলে তুমি 100% বললেও মনে হয় ভুল হবে না, এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে, এখান থেকে তোমার একটা প্রশ্ন চলে আসবে, বুঝতে পেরেছো? এটা লিখে রাখো, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাকুস্টম টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, এগুলার পরে ভার্বের সাথে কি দিব বলো তো? আইএনজি। আমরা জানি টু এর পর ভার্বের বেস ফর্ম কিন্তু বসে, টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, বাট এই টু গুলির পর কখনো বেস ফর্ম দেওয়া যাবে না, এরপর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো কথা? আচ্ছা, তাহলে যদি এটা বুঝো তাহলে এখানে বলো তো ভাইয়া, একটু বলো তো, উইথ আ ভিউ টু, তাহলে এক্সচেঞ্জ থেকে কি হবে বলো তো? এক্সচেঞ্জ থেকে তাহলে কি হবে? এক্সচেঞ্জিং, তাই না? এই দেখো, এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। দ্য রেস্ট অফ মানে হচ্ছে বাকি অংশ, বুঝছো? দ্য রেস্ট অফ শব্দের অর্থ হচ্ছে বাকি অংশ, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বাকি অংশের সাথে আমাদের এটা করার জন্য। আচ্ছা, উই হ্যাভ টু, ভাইয়া এই দেখো তো টু আসছে, হ্যাভ টু এরপর তাহলে ভার্বের কোন ফর্ম দিবা? হ্যাভ টু এরপর ভার্বের কি? বেস ফর্ম। তা আছেই তো বেস ফর্মে, যা আছে তাই দিয়ে দিলাম, শেষ। ইংলিশ শেখার জন্য। মোর ওভার, এছাড়াও দেখো, উই প্রোভাইড মানে কি? আমরা প্রদান করি। দেখো একটু খেয়াল করে, উই প্রোভাইড মানে কি? আমরা প্রদান করি। বাকিটা দেখি, উইথ দ্য গুড, দেখো এই দ্য গুড স্কোপ অফ, একটু দেখো তো, এই দেখো, এই যে অফ আসছে, তাহলে এনজয় থেকে কি হবে? আমি এটা একটু পরে বলছি, হ্যাঁ, আই নাম্বারটা একটু পরে বলছি। দেখো এই যে অফ আসছে, তাহলে এনজয় থেকে এনজয়িং, নাকি? এনজয়িং, দেখো হয়ে গেল, শেষ। দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশের মাধ্যমে, দেখছো? তার মানে কি? আমরা প্রদান করি নাকি আমাদেরকে দেয়, আমাদের প্রদেয়, মানে আমাদেরকে দেওয়া হয় ইংলিশের মাধ্যমে, তথা আমরা এনজয় স্কোপ, একটা সুযোগ আমাদেরকে দেওয়া হয়, আমাদেরকে দেয়। কারণ দুনিয়ার যত মানে মূল যে বইগুলি আছে, জেনারেল পড়াশোনার যত মূল বই আছে, এগুলি কিন্তু অধিকাংশর বই কিন্তু ইংলিশে লেখা, এটা আমাদেরকে দেয়। সো আমরা দেই না, কিন্তু এটা আমাদেরকে দেয়। তার মধ্যে দাঁড়াচ্ছে বাক্যটা কি? অ্যাক্টিভ কিন্তু না, বাক্যটা কি? প্যাসিভ হয়ে গিয়েছে। বাক্যটা প্যাসিভ যেহেতু, সুতরাং আমরা কি দিব? উই আর প্রোভাইডেড, বুঝতে পেরেছেন? প্রোভাইডেড, আমাদেরকে প্রদান করা হয়, আমাদেরকে প্রদান করা হয়। দেখো এই মোর ওভার, এছাড়া, বাক্যের অর্থটা একটু বুঝো। মোর ওভার এছাড়াও, উই আর প্রোভাইডেড, আমাদেরকে দেওয়া হয় উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়িং, উপভোগ করার ভালো পদ্ধতি, দ্য বেস্ট বুকস থ্রু ইংরেজির মাধ্যমে সেরা বইগুলি। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। ওকে, এরপর আসেন, কি আসছে? ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে বীর পেটের ভিতর থেকে কারে দিবেন? কি? ইজ, নাকি? ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। নেটিভ মানে হচ্ছে স্থানীয়, নেটিভ মানে কি? স্থানীয়, যে ইংরেজিটা এখন কোনো স্থানীয় মানুষের ভাষা না, নেটিভ স্পিকারদের ভাষা না, এটা কি সবার জন্য একটা ভাষা হয়ে গিয়েছে। নাও ইট, দেখো ইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এরপরে ভার্বের সাথে কি বসবা? এস বাই এস, তাহলে বিলংস টু মানে কি? অন্তর্ভুক্ত। নাও ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল, এটা হয়ে গিয়েছে সারা বিশ্বের জনগণের ভাষা। হ্যাঁ, ওকে, আচ্ছা, এরপর আসো, ইট ইজ হাই টাইম। এই দেখো তোমরা পড়েছো কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে, ইট ইজ হাই টাইম, এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে কি করতে হয়? আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে দুইটা নিয়ম করা যায়, একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটা সাবজেক্ট প্লাস কি? ভি টু। তাহলে পে থেকে আমরা কি দিব? পেইড, নাকি? এই যে পেইড, মোর অ্যাটেনশন, অধিক অ্যাটেনশন, মনোযোগ প্রদান করতে হবে টু ইংলিশ। আদারওয়াইজ, অন্যথায় কি? উই লেগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাব। দেখো যাবো, খেয়াল করছো? এই দেখো ববে অর্থ দিচ্ছে, দ্যাট মিনস ফিউচারকে ইঙ্গিত করছে, অর্থের দিকে তাকে, বুঝতে পারলাম এটা। সো আমরা তাহলে যদি ভবিষ্যৎ বুঝাই তাহলে কি দিব আমরা? উই উইল লেগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাব। দেখছো কঠিন না? দেখো একটু। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার করলাম। এখন একসাথে তোমাদেরকে একটু বলি, দেখো আমরা পারি কিনা। দেখো কি আসছে,
ওই আমরা জানি ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এরপরে ভার্ব আসছে আইএনজি, রিলাই থেকে কি দিয়েছি, রিলাইং দিয়েছি, শেষ। আচ্ছা, ইংলিশ ইজ কি হবে, ইউজড, কেন, ব্যবহৃত, ব্যবহার হচ্ছে এরকম কিছু, এই জন্য ইউজড। আচ্ছা, এরপরে দেখো এই যে প্যাসিভ হয়েছে, এদের কি দিয়েছে, ইট ইজ রিকগনাইজড, প্যাসিভ, প্যাসিভ হওয়ার কারণে এরকমটা হয়েছে। আচ্ছা, এরপরে আসলে কি ফরটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি বসে, আইএনজি, সো মেইনটেইন থেকে মেইনটেইনিং আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে এই পেয়েছে একটা জিনিস, এই হচ্ছে আর একটা, দুইটা, তাহলে এখানে কারা দিব, অবশ্যই আর কে দিব, যেহেতু প্লুরাল। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি 80% ইনফরমেশন অফ এর আগের নাউন, এটা অনুযায়ী সো এখানে কি দিব, ইজ দিব। ওকে, আচ্ছা, এরপর আসেন কি আসছে, উইথ আ ভিউ টু, এরপর ভার্বের সাথে কি বসে, আইএনজি, তাহলে এক্সটেন্স থেকে এক্সটেন্ডিং এই কারণে হয়েছে। টু এরপরে কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম, সো যা আছে তাই দিয়েছি। এটা প্যাসিভ হয়েছে, উই এর পর তাহলে কি বসবে, আর প্যাসিভে কি, ভি3, উই এর পর তো আর বসে, উই এর পর তো আর এম বসে না, ইজ বসে না, অবশ্যই আর বসে, আর প্যাসিভ মানে কি, ভি3, সো আর প্রোভাইডেড। ওকে, দেখো অফ প্রেপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি, এনজয় থেকে এনজয়িং। ওকে, ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, এর ভিতরে কারে দিব, তাহলে ইজ হয়ে গেল। ইট থার্ড পারসন সিঙ্গুলার, তার ভার্বের সাথে কি বসবে, এস বাই এস। ওকে, আচ্ছা, ইট ইজ হাই টাইম, এর সাবজেক্ট তাহলে কি দিতে হয়, ভি2, তাহলে পে থেকে পেইড। উই উইল লেগ বিহাইন্ড, যেহেতু ফিউচারের অর্থ দিচ্ছে এজন্য আমরা উইল লেগ বিহাইন্ড ব্যবহার করেছি। ওকে, একটু বলো তো এই 14টা শূন্য স্থানে কে কয়টা বুঝছো, এই 14টা শূন্য স্থানে কে কয়টা বুঝছো, একটু বলো তো। স্যার এইগুলা কি বোর্ড কোশ্চেন? জি 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 জি, বোর্ড কোশ্চেন। জি জি, এই যে পাশে লেখা আছে কোন বোর্ড, এটা এই যে এখানে লেখা আছে, মানে এই যে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। একটু বলো তো, এই একটু বলো, এই দিনাজপুর বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেনের এই যে 14টা শূন্য স্থান, বলতো কে কয়টা বুঝতে পেরেছো, একটু বলো। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে একটু প্রশ্ন করি, জাস্ট একটু উত্তর দিবা। দেখো তো, এই যে তুমি আগেও তো রাইট ফর্ম অফ ভার্ব পড়েছো, আর আজকে আমি মাত্র কয়টা, মানে 3টা বোর্ড কেবল আমি অ্যানালাইসিস করাইলাম। এই যে 3টা বোর্ড অ্যানালাইসিস করার পর এখন তোমার কাছে কি মনে হচ্ছে বলো তো, 3 × 14 42টা শূন্য স্থান আমি জাস্ট মাত্র ক্লিয়ার করাইলাম, মাত্র 42টা শূন্য স্থান আমি তোমাদেরকে ক্লিয়ার করাইলাম। তাই দেখো কি সহজ লাগছে না কঠিন লাগছে, বলতো একটু। একদমই সহজ কিন্তু, বুঝছো, এক সহজ, কঠিন না। একজন লিখেছো তানভীর হুসাইন শাওন, এমন ইজি আসলে পারা যাবে ইনশাল্লাহ। তো এগুলাই তো আইছে 2024 সালে এরকম আসছে। আমি যদি একদম পুরা তোর তুই যে কোনো বোর্ড আমারে দেখা, সবগুলো এরকমই। সমস্যা হলো তোমাকে এত ইজি করে পড়ানো হয় না। তুমি যে রুলস পড়েছো, তুমি একদম রুলস পড়েছো, মানে রুলস পড়তে পড়তে আরে ভাই এত রুলস কি দরকার এখানে, আচ্ছা দেখ কয়টা রুলস লাগছে, তুই তো খালি রুলস রুলস রুলস, তুই পড়বি হচ্ছে একটু অর্থ আর জাস্ট টেকনিক্যালি কিছু কি প্র্যাকটিস করে এমনি তুই পারবি। ওকে, আচ্ছা, এখন আসো আমি দেখো তোমাদেরকে, দেখো আরো কত সহজে শিখাই। আসো একটু, আমরা এটা তো দিনাজপুর বোর্ড গেল, এরপর হচ্ছে কোন বোর্ড, বোর্ডটা আগে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড। আচ্ছা, রাজশাহী বোর্ডে আমরা চলে যাচ্ছি, দেখো কত সহজে তোমাদেরকে রাজশাহী বোর্ডটাও ক্লিয়ার করে। আচ্ছা, যদি উত্তরটা, এটা চলে গেলে আবার এটা অ্যানিমেশনটা পরে দেওয়া হয়ে গেছে, বুঝছো। আচ্ছা, উত্তরটা চলে গেল, আসো একটু আসো আমরা দেখি, তাইলে আমরা এটা রাজশাহী বোর্ডটা করি। রাজশাহী বোর্ডটা করলে দেখবে তোমাদের কাছে আরো ইজি লাগবে। হ্যাঁ, রাজশাহী বোর্ডটা করলে তোমাদের কাছে আরো ইজি লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসো দেখো, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, এই দেখো তো ভাইয়া, এখানে দেখো একটু আগে যেটা তোমাদের শিখাইলাম, এই দেখো দা আসছে, এই দেখো অফ আসছে, এটা আওয়ার ফার্মার্স, খেয়াল করো, এটা একটা নাউন আসছে, এটা একটা নাউন আসছে। তুমি বলতো কোন নাউন অনুযায়ী আমি এই ভার্বটা দিব, দেখি তোমরা কেমন বুঝছো, একটু ক্লিয়ারলি বলো তো। এখানে দেখো দা আসছে, অফ আসছে, লাইফ এটাও একটা নাউন, আবার আওয়ার ফার্মার্স এটাও একটা নাউন। আমি কোন নাউন অনুযায়ী ভার্ব নিব তুমি একটু বলো তো। হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে অবশ্যই
এই যে এই নাউন অনুযায়ী ভার্ব নিব, তাই না ভাইয়া? দেখো প্যাচটা কোথায়, দেখো এই নাউন এটা কিন্তু সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, আর দেখো ফার্মার্স এটা কি, এই দেখো ফার্মার্স এটা কি প্লুরাল। যখনই তুমি এই সিস্টেমটা বুঝবা না যে নাউন দুইটা আসছে কিন্তু আমি কোনটা প্রথমটা অনুযায়ী ভার্বটা নিব, এই জিনিসটা যে বুঝবে না সে কিন্তু ফার্মার্স প্লুরাল আসছে এখানে কিন্তু আর বসায় দিবে, কিন্তু না আর দেওয়া যাবে না। কেন? এই যে লাইফ, লাইফ এটা তো সিঙ্গুলার, তো সিঙ্গুলার অনুযায়ী এর বীর পেটের ভিতর থেকে কারে নিব আমি, তাহলে ইজ নিব। দেখছো, এই হচ্ছে সিস্টেমটা। হ্যাঁ, কথা ক্লিয়ার? এই ধরতে পেরেছো? কথা বলো তো, এই দুষ্টু ছেলে মেয়েরা, বুঝতে পেরেছো, ধরতে পেরেছো তোমরা, বলো তো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো এই তো এই তো এই তো এই তো শোনার ছেলেরা আমার, মেয়েরা আমার, এই তো বুঝতে পেরেছে, মাশাআল্লাহ। তাহলে কি দিব? দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ, মানে কি পরিপূর্ণ, হার্ডশিপ, হার্ডশিপ মানে কি কষ্ট, অসচ্ছলতা, এগুলি দ্বারা হচ্ছে পরিপূর্ণ। আচ্ছা, এরপর আসো, দেখো মেনি আ ফার্মার, এই দেখো আ ফার্মার, এখানে দেখো কি আসছে, নট প্লাস একটা ভার্ব আসছে। এটার একটা টেকনিক শিখাই দিব, সারা জীবন ভুলবা না, বুঝছো? সারা জীবন ভুলবা না। এটা কি? দেখো বক্সের মধ্যে তুমি যদি কখনো দেখো নট প্লাস ভার্ব আসছে, নট প্লাস ভার্ব আসছে, তখন মাথার মধ্যে তুমি ডু ভার্বকে নিয়ে আসবা। কাকে নিয়ে আসবা বলো তো? ডু ভার্বকে নিয়ে আসবা। দেখো ডু ভার্বের মধ্যে কে কে আছে? ডু ভার্বের মধ্যে কি আছে? ডু আছে, এরপর তোমার কি আছে? ডাজ আছে, আর হচ্ছে তোমার ডিড আছে, তাই না? এই তিনটা আছে। তো সেই ক্ষেত্রে তুমি প্রেজেন্টে তোমরা জানো কি কি বসে, প্রেজেন্টে হচ্ছে ডু আর ডাজ বসে, প্রেজেন্টে এটা বসাবা, আর ডিড হচ্ছে পাস্টে বসাবা, বুঝছো? এটা বসাই দিবা। এবং তোমরা যে ডাজ কোথায় বসে? থার্ড পারসন সিঙ্গুলারে বসে, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলারে বসে, আর বাকি সব জায়গায় কোনটা বসে? ডু বসে। হয়ে গেল, শেষ। তাহলে তোমাকে সহজ কথা বলছি, যখনই তুমি দেখবা বাক্যে ওই যে বক্সের মধ্যে তোমার যেখানে ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়েছে নট প্লাস একটা ভার্ব আসছে, তখনই তুমি ধরে নিবা এখানে কি দিতে হবে বলো তো? হ্যাঁ, ডু ভার্ব আনতে হবে। ডু ভার্ব কয়টা? তিনটা। ডু ডাজ, ডিড, ডু ডাজ হচ্ছে প্রেজেন্টে আর ডিড হচ্ছে ফার্স্টে। আচ্ছা, তুমি দেখবা পার্সনটা কি আসছে, আগে দেখবে এটা কি প্রেজেন্টে না পাস্টে। যদি দেখো প্রেজেন্ট, তাহলে ডু আর ডাজ মাথায় আনবা, ডু আর ডাজের ভিতরে কারে দিব, তখন দেখবা পার্সনটা কি আসছে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, বাকি ক্ষেত্রে ডু, আর ফার্স্ট হইলে ডিড, শেষ। ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা আসো, তাহলে যদি এটা বুঝো, যদি এইটা বুঝো, তাহলে এখন এইখানে দেখো একটু মেনি আ ফার্মার, দেখো তাইলে, তাহলে এখানে কি দিব? হ্যাঁ, এই দেখো ডু নট নো, তারা জানে না, তারা কি জানে না, এই যে আ ফার্মার, তাহলে এই না সরি সরি সরি, এই যে আ ফার্মার, তাহলে এখানে কি দিব? ডাজ নট। এটা তো ভুল করে ফেলেছিলাম, তোমরা কি ধরতে পেরেছো? তোমরা একটা অ্যান্সার করো না কেন? তোমরা একটা অ্যান্সার করো, তোমরা একটা অ্যান্সার করো। তাহলে এখন দেখ মেনি আ ফার্মার ডাজ নট নো, তারা জানে না হাউ টু, হাউ টু মানে কি কিভাবে, কাল্টিভেট মানে কি চাষ করা, চাষাবাদ কিভাবে করতে হয়, সায়েন্টিফিক্যালি মানে কি বৈজ্ঞানিক ভাবে, বৈজ্ঞানিক ভাবে কিভাবে চাষাবাদ করতে হয়, এই জিনিসটা আমাদের ফার্মারেরা তারা জানে না। এরপরে দেখো দে, দেটা কি প্লুরাল, তাই না ভাইয়া? দেটা কি প্লুরাল, তাহলে ওয়ার্ক, এই এটাও কি লাগবে, কারণ সাবজেক্ট প্লুরাল হইলে ভার্বও কি হয়? প্লুরাল হয়। এখানে ওয়ার্ক কি আছে? প্লুরালই তো আছে। দে ওয়ার্ক হার্ড। তোমরা একটু অ্যান্সার করো, তোমরা কি অ্যান্সার করছো নাকি করছো? আমি দেখতে পাচ্ছি না তোমাদের অ্যান্সার গুলা, একটু অ্যান্সার করো তো ভাইয়া। তো সকলে একটু প্রত্যেকটা জিনিস তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, বুঝছো? তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, তোমরা সকলে একটু অ্যান্সার করো, তোমরা সকলে একটু অ্যান্সার করো, যে তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরাও পারছো, হ্যাঁ তাহলে বুঝবো যে তোমরাও পারতেছো ইনশাআল্লাহ। একটু অ্যান্সার করো তো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। অ্যান্সার করছো তো সবাই? জি, এই তো, ওকে, হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এখন দেখো, তাইলে দে ওয়ার্ক, তারা কাজ করে, হার্ড কঠোর পরিশ্রম করে, ফ্রম ডাউন টু ডাস্ক, ডাউন টু ডাস্ক মানে সকাল থেকে সন্ধ্যা, তাহলে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ করে। ওকে, আচ্ছা, বাট কিন্তু দে আর টয়েল, হ্যাঁ টয়েল মানে কি জানো? পরিশ্রম। টয়েল মানে কি বলতো? পরিশ্রম। হ্যাঁ পরিশ্রম, দেখো তো একটু বলি, দেখো পরিশ্রম এটা কি কোনোদিন ধরা যায়, ছোঁয়া যায় না? এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কি অনুভব করা যায়। তার মানে হচ্ছে টয়েল শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি বলতো, কি নাউন? আনকাউন্টেবল নাউন। আর একটু আগে তোমাদেরকে বলিয়েছিলাম ওই যে 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স ইনফরমেশন, এটা কি আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন সব সময় কি হয়? সিঙ্গুলার হয়, মনে আছে? এই পাগলারা একটু বলো তো কি হবে বলো তো?
সিঙ্গুলার। এই তোমাদের কাছে একটু জানতে চাই, ক্লাস কিন্তু আমি অনেকক্ষণ চালাবো যদি তোমরা থাকো আর কি, যদি তোমরা থাকো আমরা ক্লাস একটু দীর্ঘক্ষণ চালানোর চেষ্টা করাচ্ছি, যেহেতু আমি চাচ্ছি যদি সম্ভব হয় আর কি। আর যদি তোমরা থাকো, কারণ দীর্ঘদিন ধরে আমি ফ্রি ক্লাস নেই না, এজন্য অনেক শিক্ষার্থীর মন খারাপ ছিল। গতকালকে আমি যখন একটা লাইভ করেছিলাম, অনেক শিক্ষার্থী বলতেছিল স্যার আমাদের ফ্রি ক্লাস নেন না, ফ্রি ক্লাস একটু ফ্রি ক্লাস নেন যাতে আমরা একটু আছে তারা জন্য একটু ক্লাস করতে পারি। আচ্ছা, এই জন্য আমি ফ্রি ক্লাস নিচ্ছি এবং এটা দীর্ঘক্ষণ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখা যাক। হ্যাঁ, ওকে, তারপর আসো। তাহলে এখন দেখো টয়েল, এটাকে আনকাউন্টেবল। হ্যাঁ, তাহলে এটাকে আনকাউন্টেবল সিঙ্গুলার, তাহলে গো থেকে কি দিব? অবশ্যই তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, তাহলে দেখো বাট দেয়ার টয়েল, তাদের পরিশ্রমটা গোজ অ্যাওয়ে, চলে যায়। ডিউ টু মানে কি? কারণে বা জন্যে। হ্যাঁ, আচ্ছা, লেক অফ মানে কি? অভাব। সায়েন্টিফিক নলেজ তথা বৈজ্ঞানিক যে জ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে এটা চলে যায়। আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে, বৈজ্ঞানিক ওয়েতে চাষাবাদ করলে দেখো অল্প অল্প জমিতেই অনেক ফসল ফলে। হ্যাঁ, এই জন্য এটা লেখক বলছেন আর কি। আচ্ছা, এরপর দেখো আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, অফার্স তারা দিয়েছে আ লট অফ মানে হচ্ছে প্রচুর, অপরচুনিটি সুযোগ সুবিধা, টু দেম তাদেরকে দিয়েছে অনেক সুযোগ সুবিধা। এই দেখো উইথ আ ভিউ টু, একটু আগে দেখো দেখিয়েছি উইথ আ ভিউ টু, এরপরে কি বসে বলো, তুমি বলো। উইথ আ ভিউ টু এরপরে কি? ভার্বের সাথে আইএনজি বসে, তাই না? তাহলে এই দেখে এলিমিনেট থেকে এলিমিনেটিং, এলিমিনেট মানে দূর করা, বুঝছো? দূর করা। ওকে, দে আর সাফারিং, তাদের অশান্তি বা তাদের ভোগান্তি দূর করার জন্য সরকার অনেকগুলো অফার তাদেরকে দিয়েছে। দেখো আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দে, এই দেখো ভাইয়া নট প্লাস ভার্ব আসছে, নট প্লাস ভার্ব। এখন দেখো দে, এটা কি প্লুরাল আসছে, এখানে ডু ভার্ব আমি আনবো, তো সেক্ষেত্রে আমি কাকে দিব? দেখো তো, দের পরে কি আর ডাজ দেওয়া যাবে? কি দিতে হবে? দে ডু নট অ্যাভাইল দেমসেলফ, তারা সেটাকে মানে ইয়া হিসেবে নেয় না। অফ দোজ অপরচুনিটিস, এই সমস্ত সুযোগ সুবিধাগুলিকে তারা সেভাবে করে নেয় না। ওকে, হয়ে গেল এই পার্টটা। এর পরবর্তী পার্টে চলে আসে, দেখি কি আসছে। এই দেখো ইট ইজ টাইম, ভাইয়া একটু আগে না পড়লাম আমরা, ইট ইজ টাইম, এরপরে কি? সাবজেক্ট প্লাস V2 বসে। এখানে তাহলে আমরা কি এই টু গেট দিব না কি দিব? গট দিব। গট সায়েন্টিফিক এডুকেশন এন্ড অল কনসার্ন, সংশ্লিষ্ট সকলকে। ভাইয়া তুমি দেখো এন্ড এর আগে দিয়েছো V2, তাহলে এন্ড এর পরেও কি তাহলে টু হেল্প দিবা না কি দিবা? হেল্পড, নাকি এখানেও কি V2? আচ্ছা, দেখো এরপরে ইফ দে এডুকেট মানে কি? যদি তারা শিক্ষিত হয়, তাই না? যদি তারা শিক্ষিত হয়, তাহলে এখানে কি? ইফ দে আর এডুকেটেড, তাই না? ইফ দে আর এডুকেটেড, যদি তাদেরকে শিক্ষা দেওয়া যায়, যদি তারা শিক্ষিত হয়, তাহলে কি হবে? দে ক্যান কন্ট্রিবিউট, এটা কিন্তু একটা অর্থ। দে ক্যান কন্ট্রিবিউট, যারা অবদান রাখতে পারে, বেটার, ভালো অবদান রাখতে পারে। মানে যদি তাদেরকে শিক্ষিত করা হয়, তথা যদি তারা শিক্ষিত হয়, তাহলে তারা ভালো অবদান রাখতে পারে। পারা জাতীয় অর্থ দিচ্ছে, তাহলে পারা জাতীয় অর্থ দিলে সেখানে কি? অবশ্যই ক্যান আছে, এই জন্য ক্যান কন্ট্রিবিউট। ওকে, আচ্ছা, এরপর দেখো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। ভাইয়া একটু দেখো তো, এই দেখো, এই পাগলারা একটু দেখো তো, খেয়াল করে, এখানে দেখো দা আসছে, আর দেখো এইখানে দেখো এই যে অফ আসছে। একটু আগে তোমাদেরকে যে টেকনিকটা শিখিয়েছি, দেখো প্রসপারিটি, আর এখানে কি? দ্য কান্ট্রি। প্রসপারিটি মানে কি? উন্নতি। প্রসপারিটি মানে কি? উন্নতি, তাই না? উন্নতি। আচ্ছা, উন্নতি এটা কি দেখা যায়? ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কি? অনুভব করা যায়। দ্যাট মিনস এটা আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল মানে কি হবে বলতো? সিঙ্গুলার হবে। যদি সিঙ্গুলার হয় এখানে কি টু লাই দেওয়া যাবে না কি দিতে হবে? লাইস, তাই না? লাইস নিহিত থাকে ইন দেয়ার প্রপার এডুকেশন, তাদের উপযুক্ত শিক্ষার মধ্যে এটা নিয়োজিত থাকে। ওকে, আচ্ছা, এরপর দেখো, এই দেখো ভাইয়া বাক্যে শুরু হয়েছে ভার্ব দিয়ে, এটা তোমাদেরকে শেখানো হয়েছে। বাক্যে শুরু হয়েছে ভার্ব দিয়ে, তাহলে এডুকেট থেকে কি হবে? এডুকেটিং নাকি? আচ্ছা, এডুকেটিং আ ফার্মার, একজন কৃষককে শিক্ষা। এই দেখো, তাহলে আ ফার্মার, দেখো খেয়াল করে, এই যে আ ফার্মার একজন, তাহলে মিন থেকে তুমি কি দিবা? মিনস নাকি? কারণ থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ভার্বের সাথে কি? এস বাই এস বসে। তাহলে এডুকেটিং আ ফার্মার মিনস একজন কি বলে? কৃষককে শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে এডুকেটিং আ ফ্যামিলি, একটা পরিবারকে শিক্ষা দেওয়া, তো একটা জাতিকে শিক্ষা দেওয়া। বুঝছো? এন্ড ইট, এই দেখো ইটটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে তাহলে রেজাল্ট থেকে কি হবে? কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ভার্বের সাথে
এস বাই এস বসে, তাহলে রেজাল্ট থেকে RESULTS রেজাল্ট নাকি, ইট রেজাল্টস ইন গ্রেটার সাকসেস, বড় ধরনের সফলতা নিয়ে আসবে ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, দেশের প্রত্যেকটা সেক্টরে বিশাল বড় বড় সফলতা নিয়ে আসবে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এটা শেষ। চলো আমরা তাহলে এখন এটা একদম ধরে ধরে প্রত্যেকটা শর্টকাটে বুঝাই দিই তোমাদেরকে। দেখো এখানে দা আসছে অব, অর্থাৎ লাইফটা সিঙ্গুলার, সেখানে কি দিব, ইজ দিব, হয়ে গেল শেষ। আফার্মার কয়জন বোঝাচ্ছে, একজন, তাহলে এখন এই যে নট প্লাস ভার্ব থেকে ডু ভার্ব আনবো, সেখানে কি দিবে না, ডাজ নট নাকি, ডাজ নট নো। দেটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, ভার্ব কি প্লুরালই আছে, সো নো প্রবলেম। দেখো বে টয়েল, টয়েলটা কি আনকাউন্টেবল, তার মানে সিঙ্গুলার, সেখানে ভার্বটাও কি সিঙ্গুলার করতে হবে, ভার্ব সিঙ্গুলার মানে কি, গো থেকে গোজ, হয়ে গেল। উইথ ভিউ টু, এরপর কি বসে, ভার্বের সাথে আইএনজি, তাহলে এলিমিনেট থেকে এলিমিনেটিং। ওকে, আচ্ছা দেখো দে প্লুরাল, নট প্লাস ভার্ব মানে ডু ভার্ব আনবো, তোমার দের সাথে কি বসে, ডু, শোনা, ডু নট অ্যাভয়েড। ওকে, আচ্ছা এর পরবর্তী অংশ দেখো কি আসছে, এই যে ইট ইজ টাইম, তাহলে এরপর ভার্বে কত নম্বর, তাহলে টু গেট থেকে কি দিব আমরা, গট। ওকে, হয়ে গেল শেষ। অল কনসার্ন, তাহলে এখানে এন্ড এর আগে V2, তাহলে এন্ড এর পরেও কি V2, সো টু হেল্প না হয় কি বলবে, হেল্প বসবে, তাই তো। ইফ দে আর এডুকেটেড, যদি তারা শিক্ষিত হয়, দে ক্যান কন্ট্রিবিউট, অর্থের কারণে আমরা এরকমটা করেছি। ওকে, এরপরে এই দেখো দা এবং প্রসপারিটি আনকাউন্টেবল তথা সিঙ্গুলার, সেখানে লাই থেকে কি হবে, লাইজ। ওকে, বাক্য শুরু হয়েছে ভার্ব দিয়ে, তাহলে কি এডুকেটিং, ফার্মার সিঙ্গুলার, সেখানে মিন থেকে কি হবে, মিনস। ওকে, দেখো ইট থার্ড পারসন সিঙ্গুলার, সো রেজাল্ট থেকে কি হবে, রেজাল্টস। ক্লিয়ার? একটু বলো তো ভাইয়া, ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো ক্লিয়ার কিনা। না তোমরা অনেক শিক্ষার্থী চলে গিয়েছে, আমি আর ক্লাস নিব না। দেখছো মাত্র, এটা কেমন কথা হইলো ভাই? একটু বলো তো কি অবস্থা, এটা 14টা শূন্যস্থানে কে কয়টা বুঝছো বলো, এই 14টা শূন্যস্থানে কে কতটা বুঝেছো একটু বলো তো। একটু বলো ক্লিয়ার হয়েছে, একটু আমাকে বলো। স্যার টু রেজাল্ট হবে না, না টু রেজাল্ট কেন হবে, টু রেজাল্ট কেন হবে, হ্যাঁ দেখো ইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার, সো রেজাল্ট, রেজাল্টস। একটু বলো তো, আমি তোমাদের কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না কেন, রানিং কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক যে কত। ওকে, এগুলি কি স্যার জি নাম্বার থেকে এরকম লাগতেছে, স্যার জি নাম্বার থেকে কি অন্যরকম লাগতেছে, জি নাম্বার কি জি নাম্বার থেকে অন্যরকম লাগতেছে মানে, আচ্ছা ঠিক আছে আমরা এটা, তুমি জি নাম্বার তো বলতেছো যে এখানে টু গেট, এখানে টু হেল্প, এখানে টু এডুকেটেড, টু কন্ট্রিবিউট, টু লাই, আচ্ছা এই জন্য মনে হয় বলতেছে না, ওটা সমস্যা না, ওটা তোমার তোমার যা বসা তা বসাবা, তোমার যা বসা তুমি তাই বসাবা, ঠিক আছে। ওকে চলো তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি, এর পরবর্তী বোর্ড আমরা তো এটা করলাম রাজশাহী বোর্ড, এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে কোন বোর্ড রে, যশোর বোর্ড। চলো আমরা এখন তাহলে চলে যাচ্ছি আমাদের যশোর বোর্ডের মধ্যে। আমরা চলে যাব হচ্ছে তাহলে যশোর বোর্ডের মধ্যে, চলো। তাহলে আমরা যশোর বোর্ডের মধ্যে চলে যাচ্ছি, দেখি কি আসছে। আচ্ছা সবাই আবার একটু বন্ধুদেরকে মেনশন করো তো, তোমরা একটু যারা এখন আছো, দেখো আসলে তোমরা অনেক শিক্ষার্থী থাকলে ক্লাস নিতে ভাল লাগে বা দীর্ঘক্ষণ ক্লাস নেওয়া যায়। আমি যেহেতু বলেছি আজকে তোমাদেরকে যে 2024 সালের যতগুলা বোর্ড আছে আমি সবগুলা ক্লিয়ার করে দিব, মাত্র মানে 4টা করাইলাম, আর সম্ভবত আর 4টা বোর্ড আছে। তো দেখা যাচ্ছে কি তোমরা স্টুডেন্টরা থাকলে তখন কিন্তু ক্লাসটা নিতে ভাল লাগবে। তো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে আমার একটু মেনশন করো, একটু ডাকো, আবার একটু শেয়ার করে দাও, হ্যাঁ তাহলে দেখবা মোটামুটি সকলে আবার চলে আসলে আর
অনেকে থাকলে তখন ক্লাস নিতেও ভালো লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো দেখো, ডিয়ার মিস্টার এন্ড মিসেস বিশ্বাস, মানে একটা চিঠি থেকে আর কি কোশ্চেনটা করা হয়েছে। উই আর ভেরি কনসার্ন, দেখো আমরা খুবই, দেখো কনসার্ন মানে হচ্ছে চিন্তা করা, চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়া, এরকম একটা, আমরা চিন্তিত, আমরা উদ্বিগ্ন, উই আর ভেরি, দেখো আমরা চিন্তিত উদ্বিগ্ন তথা কি অ্যাডজেক্টিভ জাতীয় অর্থ এখানে আসতেছে। আর অ্যাডজেক্টিভ জাতীয় অর্থের ক্ষেত্রে একটু আগে তোমাদেরকে পড়িয়েছি ভার্বের ফর্মের ভিতর থেকে কাকে আনতে হয় বলো তো একটু, অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মকে, তাই না? সো কনসার্ন থেকে কনসার্নড, ওকে হয়ে গেল কনসার্ন। তাহলে উই আর ভেরি কনসার্নড, উই আর ভেরি কনসার্নড, তাই না? উই আর ভেরি কনসার্নড, আমরা খুবই চিন্তিত, আমরা খুবই উদ্বিগ্ন অ্যাবাউট ইওর সন রাহেলস বিহেভিয়ার, আপনার ছেলে রাহেলের আচরণে আমরা খুবই উদ্বিগ্ন চিন্তিত। আচ্ছা এরপর দেখো, হি প্লে, সে পালন করে, হ্যাঁ দেখো ট্রুয়েন্ট মানে হচ্ছে তোমার, মানে ওই যে তোমাদের অনেকে আছে না কলেজ ফাঁকি দাও, এই কলেজ ফাঁকি দেওয়ারকে ট্রুয়েন্ট বলা হয়। ফ্রম স্কুল 3 months লাস্ট মান্থ, এই দেখো লাস্ট মান্থ মানে কি গত মাসে, তাহলে গত মাসে দ্বারা কি বর্তমান বুঝাইছে নাকি অতীতকে ইঙ্গিত করেছে, তাই না? অতীতকে ইঙ্গিত করেছে, তাহলে অতীতকে ইঙ্গিত করলে এখানে কি প্লে দিবা না কি দিবা, এখানে ডেফিনেটলি প্লেড, হয়ে গেল শেষ, তাই না ভাইয়া? এই না প্লেস না ভাইয়া, প্লেড। এই যে লাস্ট মান্থ, এই যে ইন্ডিকেটর আসছে, ইন্ডিকেটর নির্দেশক, দেখো তুমি এখানে কি আসছে, প্লেড আসছে, তাই না? সো এখানে প্লেড হবে, ওকে। আচ্ছা এরপর দেখো, হোয়েন হি ড্যাশ টু ক্লাস, যখন সে ক্লাসে আসে, হ্যাঁ আসে, হি দেখো একটু খেয়াল করে দাও, হোয়েন হি এদের নরমালি এখন নরমাল কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কি হোয়েন হি কামস, নাকি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে কি দিব ভার্বের সাথে এস বাই এস। হোয়েন হি কামস টু ক্লাস, যখন সে ক্লাসে আসে, হি ইউজুয়ালি, এই দেখো ভাইয়া নট প্লাস ভার্বের বেস ফর্ম আসছে, একটু আগে তোমাদেরকে শিখাইলাম যে বক্সের মধ্যে নট প্লাস ভার্ব থাকলে তোমার মাথার মধ্যে কি আনবা, ডু ভার্বটা নিয়ে আসবা। কোন ভার্ব বলো তো, ডু ভার্বকে মাথার মধ্যে নিয়ে আসো। সো দেখো হি, তাহলে কারে আনবো, অবশ্যই ডাজ। হি ডাজ নট কনসেন্ট্রেট, তাই না? কনসেন্ট্রেট মানে কি মনোযোগ, সে সাধারণত মনোযোগ দেয় না অন হিজ লেসনস, তার পাঠের উপরে সে মনোযোগ দেয় না। হি ডাজ নট সিম, সে মনে করে না টু আন্ডারস্ট্যান্ড টেক্সট, সে পাঠ্যটা ভালো করে বুঝতে চায় না। এন্ড নেভার, দেখো নেভার আস্ক, এখন দেখো এখানে তুমি কি দিয়েছো, ডাজ নট দিয়েছো, তাহলে ডাজ, তাহলে এখানে কি দিবা, তাহলে আস্ক, তাই না? নেভার আস্ক, ASKS, হ্যাঁ আস্ক, নেভার আস্ক এনি কোশ্চেন, সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না, ওকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না। দ্য ওয়ানলি টাইম হি, এই দেখো হি, তাহলে কি দিবা, শো থেকে শোজ, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, হি শোজ এনি ইনিশিয়েটিভ, যে কোনো উদ্যোগ সে দেখায়। ইজ ইন, এই দেখো ইন আসছে প্রেপোজিশন, তাহলে কি দিবা, মেক থেকে মেকিং, তাই না ভাইয়া? মেক থেকে কি মেকিং। এক্সকিউজ, ফর, এই দেখো ফর, এই যে ফর আসছে, ফরের পরে ভার্বের সাথে কি আইন, তাহলে টু হ্যাভ থেকে কি দিব আমরা, হ্যাভিং, তাই না? টু হ্যাভ থেকে হ্যাভিং। আর দেখো হ্যাভিংটা কি ভিত, তাহলে হ্যাভিং এর পরে কত নাম্বার বসে, ভিতে, ডু থেকে কি দিব, ডান হিজ হোমওয়ার্ক, দেখো হয়ে গেল, একটার সাথে আরেকটা মিলে গেছে, দেখছো? আমরা একদম একটার সাথে আরেকটা হুবহু মিলে যায়। দেখো এখানে একদম শর্টকাটে যদি তোমাদেরকে দেখাই, এটা একটু শর্টকাটে দেখো, উই আর ভেরি কনসার্নড, মানে আমরা খুবই চিন্তিত, অ্যাডজেক্টিভ জাতীয় অর্থ, তাহলে কাকে আনবো, V3 পাস্ট পার্টিসিপল, তাহলে কনসার্ন থেকে কনসার্নড, ক্লিয়ার? আচ্ছা দেখো এরপরে, এই যে এখানে দেখতে পাচ্ছি লাস্ট মান্থ, তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে, প্লেড, V2 হয়ে গেল শেষ। হ্যাঁ, when he comes to class, যখন সে ক্লাসে আসে সচরাচর, তাহলে প্রেজেন্ট, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কাম থেকে কামস, এখানে কি, তাহলে এই যে হি, তাহলে ডু থেকে ডাজ। আচ্ছা বুঝো এটা নাকি, ইঙ্গিত দিলেই বুঝো। হি ডাজ নট সিম, এখানে কি আছে, ডাজ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে, তাহলে হি, এখানে কি হবে, আক্স থেকে আক্স, এই যে হি, শো থেকে হি শোজ, ওকে। ইন প্রেপোজিশন, তাহলে মেক থেকে মেকিং, ফর প্রেপোজিশন, হ্যাভ থেকে হ্যাভিং, আর হ্যাভের পরে কি বসে, V3, সো ডান। দেখছো কত সহজ, একদম পুরা সবগুলো একদম ইজিলি তোমাকে শেষ করে দিয়েছি, বুঝতে পেরেছো? একদম ইজিলি তোমাকে শেষ করে দিয়েছে, একদম ক্লিয়ার, তুমি পারবা ভাইয়া, না পারার কিচ্ছু নাই এখানে, না পারার কিচ্ছু নাই, 100তে 100 তুমি পারবা, কেন পারবা না? আচ্ছা এরপর দেখো, অলদো যদিও, এই দেখো হি, তাহলে হি থেকে কি দিবা, এখানে হ্যাভ, হির পরে কি হ্যাভ বসে, এরপরে কি হ্যাজ, হি হ্যাজ আ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, তার আর্টের প্রতি একটা ভালো ট্যালেন্ট, এটা ওটা ছিল, কিন্তু দেখো এটা নট টেক, তাহলে কি দিবা, ডাজ নট টেক, নাকি
ডাজ নট টেক এনি ইন্টারেস্ট অ্যান্ড আর্ট লেসন, যদিও তার এটার আর্টের প্রতি খুব ভালো মেধা আছে কিন্তু ওটার প্রতি তার আসক্ত নাই, এটা বলা হচ্ছে। ওকে, আসক্ত নাই। দেখো দিস ইজ, এই দেখো হ্যাঁ, দিস ইজ কি ডিসঅ্যাপয়েন্টেড বা ডিসঅ্যাপয়েন্টিং, এটা একটা হতাশাজনক অবস্থা। ডিসঅ্যাপয়েন্টিং, ওকে, ডিসঅ্যাপয়েন্টেড হতাশাজনক অবস্থা। বিকজ কারণ ইভেন এই দেখো লাস্ট ইয়ার, দেখছো এই দেখো লাস্ট ইয়ার মানে কি গত বছর, দেখছো এই যে গত বছর, গত বছর, তাহলে এখানে হি কি দিবা, তাহলে হি ওয়াজ নাকি হি ওয়াজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ, সে তার পড়াশোনার প্রতি এটা ছিল। হ্যাঁ, উই হোপড, আমরা আশা করেছিলাম, দেখছো উই হোপড, আমরা আশা করেছিলাম হি কি জয়লাভ করবে। হ্যাঁ, তাহলে হি হি আমরা কি দেবো, তাহলে হি হোপড, তাই না, হোপের তাহলে সাবজেক্ট উড, হি কুড, হি উড দিতে পারো, উড, হি উড উইন, সে জয়লাভ করতে পারবে আই স্কলারশিপ, এটা স্কলারশিপ পেতে পারবে। আই উড লাইক টু রিকোয়েস্ট, আপনি আশা করি যে আপনি তাড়াতাড়ি একটু এসে কলেজে আসেন যেন সে একটু ভালো করতে পারে, এই তো জাস্ট। ওকে, তাইলে আমরা পেয়ে গেলাম। দেখো এখানে আমরা ওইটা তো আগে ক্লিয়ার করছি, তাহলে এটা একটু আমরা ক্লিয়ার করি যে আসলে কেন এখানে এটা কোনটা কি বসছে কিনা বসছে। দেখো অলদো, তাহলে এই যে হি, তাহলে হির পরে কি দিব আমরা, ডেফিনেটলি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কি দিব হ্যাজ। ওকে, নট, তাহলে কি দিব ডাজ নট নাকি ডাজ নট টেক। ওকে, দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টেড না ডিসঅ্যাপয়েন্টিং, এটা হতাশাজনক, হতাশাজনকের ইংরেজি তুমি ডিসঅ্যাপয়েন্টিং লিখে রাখো একটু। হ্যাঁ, যদি এখানে একটু ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা আপাতত দরকার নেই। আচ্ছা দেখো লাস্ট ইয়ার যেহেতু আসছে, লাস্ট ইয়ার যেহেতু আসছে, সো বির ভিতর থেকে কারা নেবো ওয়াজ। ওকে, হোপড, হোপডের পরে কি বসে উড প্লাস ভার্বের বেস ফর্ম। উই হোপড, আমরা আশা করেছিলাম যে হি উড উইন আই স্কলারশিপ। ওকে, তাহলে আমরা হয়ে গেল। ওকে ভাইয়া, ওকে, তাহলে এটাও আমরা ক্লিয়ার। চলো আমরা এরপরে চলে যাব হচ্ছে আমাদের আরেকটা বোর্ড, কোন বোর্ডের ভাইয়া, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। আচ্ছা, আমরা তাহলে কুমিল্লা বোর্ডের দিকে চলে যাচ্ছি, চলো কুমিল্লা বোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা ওকে, কুমিল্লা বোর্ডে আসো। কুমিল্লা বোর্ডও দেখবা খুব সহজেই আমরা পেরে যাবো ইনশাআল্লাহ ভাইয়া, তাই না, ইনশাআল্লাহ। আসো, স্টুডেন্টস গেট দেমসেলভস, হ্যাঁ, শিক্ষার্থীরা নিজেরাই কি এই দেখো ভর্তি হয়ে থাকে। হ্যাঁ, অ্যাডমিট থেকে অ্যাডমিটেড, তাই না, MITT, অ্যাডমিটেড, তারা ভর্তি হয় ইনটু ইউনিভার্সিটিস, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ফর হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার জন্য। দে অ্যাকোয়ার, তারা অর্জন করে হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা ফ্রম টু স্ট্রিমস, মানে কি দুইটি ধারা থেকে। শিক্ষার্থীরা দুইটি ধারা থেকে তারা তাদের উচ্চ শিক্ষা অর্জন করে থাকে, বুঝছেন, তারা তাদের উচ্চ শিক্ষা দুইটা ধারা থেকে অর্জন করে থাকে। এটা তোমরা জানো, একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি আর একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। ওকে, আচ্ছা এরপরে আসো, এই যে বলা হচ্ছে ওয়ান ইজ পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক, আদার ইজ প্রাইভেট। ওকে, দেখো দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস, এই দেখো ইউনিভার্সিটিস, তাহলে এটা কি প্লুরাল, তাই না, এটা কি প্লুরাল, তাহলে প্লুরাল হইলে বীর ভিতর থেকে কারে আনবা, অবশ্যই এখানে কারে বলো তো, আর ওপেন টু অল, বাট ওয়ান হ্যাজ টু, এই দেখো হ্যাজ টু কি আসছে ভাইয়া, টু এর পরে ভাবে কোন ফর্ম, বেস ফর্ম আছে, কি বেস ফর্মই তো আছে, সো যা আছে তাই। ফেস টাফ কম্পিটিশন, এই দেখো ফর, এই দেখো ভাইয়া ফরটা কি প্রেপোজিশন, তাই না, এরপরে কি ভার্বের সাথে আইএনজি, তাহলে গেট থেকে কি হবে গেটিং নাকি, ফর গেটিং আ সিট দেয়ার, হয়ে গেল শেষ। দ্য পাবলিক ইউনিভার্সিটিস আর চিপার ইন টার্মস অফ টিউশন ফি, কারণ পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফিটা অনেক কম। যেমন ধরো আমরা 5 বছর পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, এই 5 বছরে আমার জানা খরচ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি একটা সেমিস্টারই বলা চলে যে সেই পরিমাণ খরচ, বা একটা সেমিস্টার বা দুইটা সেমিস্টারে এত খরচ হয়ে যায়। প্রাইভেট ইউনিভার্সিটি হিউজ পরিমাণ খরচ থাকে, পাবলিক ইউনিভার্সিটিতে খরচ নেই বললেই চলে। আচ্ছা এবার দেখো, এই দেখো দে, খেয়াল করো ভাইয়া, এই দেখো দেটা কি প্লুরাল, তাহলে এই ভার্বটাও কি দিবা, তুমি প্লুরাল দিবা। তাহলে এখন দেখো এটা প্লুরাল আছে, এটা তো প্লুরালই আছে। দে অফার, তারা দিয়ে থাকে কি রেসিডেন্সিয়াল, মানে হচ্ছে আবাসিক। হ্যাঁ, আবাসিক, পাবলিক ইউনিভার্সিটি সাধারণত আবাসিক ব্যবস্থা থাকে, এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস, হ্যাঁ, মানে বোর্ডিং ওই যে টাকার ব্যবস্থা দিয়ে থাকে, এট সাবসিডাইজড রেটস, মানে ভর্তুকি হারে। হ্যাঁ, ভর্তুকি হারে তারা এই বিষয়গুলা দিয়ে থাকে, হয়ে গেল শেষ। এ দেখো, বাট পাবলিক ইউনিভার্সিটিস অফেন, এই দেখো পাবলিক ইউনিভার্সিটিস, দেখছো ভাইয়া পাবলিক ইউনিভার্সিটিস, এই দেখো প্লুরাল, অফেন প্রায়, তাহলে সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে প্লুরাল হবে, তাহলে যা প্লুরালই তো আছে। ওপেন ফেস, প্রায় মোকাবেলা করে। নাম্বার অফ মানে কি, নাম্বার অফ মানে হচ্ছে বহু সংখ্যক, হ্যাঁ, বহু সংখ্যক প্রবলেম, তাহলে বহু সংখ্যক সমস্যা করে। এরপরে স্টুডেন্ট পলিটিক্স, এই দেখো ভাইয়া ছাত্র রাজনীতি, দেখছো ছাত্র রাজনীতি, বলতো এই জিনিসটা, এই যে পলিটিক্স ভাইয়া, এটা অবশ্যই কি বলতো সিঙ্গুলার, খবরদার এটা কিন্তু প্লুরাল না,
খবরদার এটা কিন্তু প্লুরাল নাম। তোমাকে কয়েকটা শব্দ বলি, একটু লিখে রাখতে পারো। পলিটিক্স, ইথিক্স, ইনিংস, নিউজ, হ্যাঁ, এগুলি কিন্তু খবরদার এস বাই এস দেখে এটাকে প্লুরাল বলিও না, এটা কিন্তু সিঙ্গুলার। ওকে, সো এটা নিজের সিঙ্গুলার, সো ভার্বটাও কি হবে, সিঙ্গুলারে নিতে হবে। তো স্টুডেন্ট পলিটিক্স, দ্যাট মিন্স এটা কি সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার, এই জন্য তোমাকে প্লে থেকে কি দিতে হবে, প্লেস। বুঝছো, প্লেস আ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দেখো ভাইয়া ইন আসছে, দেখছো, এই দেখো ইনটা প্রেপোজিশন, এরপর ভার্বের সাথে কি আই, তাহলে দেখো ডেটেরিও রেট থেকে ডেটেরিও রেটিং নির্ধারণ করার ক্ষেত্রে দেখো মানে ব্যাহত করা, দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়া, সেখানকার মানে একাডেমিক যে এনভায়রনমেন্ট পরিবেশটা আছে এটাকে তারা ব্যাহত করে, খারাপের অবস্থার মধ্যে নিয়ে যায় স্টুডেন্ট পলিটিক্স যেটা আছে। ওকে, আচ্ছা দেখো এই যে নিচে আমি উত্তর দিয়ে দিয়েছি, দেখো এই যে অ্যাডমিটেড, দেখো আর, ফেস, গেটিং, অফার, ফেস, দেখছো, প্লেস, সবগুলা কিন্তু ডেটেরিয়েটিং। এরপরে হ্যাঁ এই যে আমরা তার মানে মোটামুটি সবগুলা আমরা ক্লিয়ার করে ফেলেছি। আচ্ছা এরপর আসো পরবর্তী পার্টটা দেখি আমরা। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে, এই দেখো স্টুডেন্টস, দেখছো ভাইয়া স্টুডেন্টস এটা কি প্লুরাল আসছে, তাহলে ফেস এটা কি প্লুরাল হবে, তাহলে ফেস প্লুরালই তো আছে, যা আছে তাই। সেশন জ্যাম, তারা সেশন জটে ভোগে, মানে অনেকদিন ইয়াটিয়া হয় না। দেখো সো দা কনসাস এন্ড মানিয়েড পারসনস, দেখো খেয়াল করে, কনসাস মানে কি সচেতন, সচেতন, আর হচ্ছে মানিয়েড পারসনস মানে হচ্ছে টাকাওয়ালা ব্যক্তি, সচেতন এবং টাকাওয়ালা ব্যক্তিরা কি ইমপ্রেস বাই, দেখছো এই যে ইমপ্রেস বাই, তার মানে কি বাক্যটা প্যাসিভ হয়ে গিয়েছে, কিন্তু এখন আর অ্যাক্টিভ নাই। দাদা সচেতন এবং টাকাওয়ালা ব্যক্তিরা ইমপ্রেসড হয়ে যায়, কারা ইমপ্রেসড করে, প্রাইভেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদেরকে ইমপ্রেস করে, তাতে বাক্যটা প্যাসিভ, আর প্যাসিভ মানে আমরা কি দিব তাহলে, আর ইমপ্রেসড, বুঝতে পেরেছেন। খবরদার দেখো তুমি যদি এখানে শুধু ইমপ্রেসড যদি দাও তাহলে কি ওরা অভিভূত হয়ে করে না, তাহলে ওরা অভিভূত হয়, তো বাক্যটা প্যাসিভ, আর প্যাসিভ মানে আর ইমপ্রেসড। ওকে, আর ইমপ্রেসড, খবরদার শুধু ইমপ্রেসড না, দা প্রাইভেট ইউনিভার্সিটি, তারা প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি ইমপ্রেস হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। যেহেতু দিস ইজ দা এজ অফ প্রাইভেটাইজেশন, যেহেতু এই যুগটা হচ্ছে প্রাইভেটাইজেশনের যুগ, হ্যাঁ এটা প্রাইভেট ইউনিভার্সিটিস, এই দেখো প্রাইভেট ইউনিভার্সিটিস, দেখো খেয়াল করে, প্রাইভেট ইউনিভার্সিটিস প্লুরাল, যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বটা কি প্লুরাল হবে, বিকাম পপুলার। ও এই যে ডে বাই ডে মানে কি হচ্ছে, প্রতিদিন হচ্ছে নাকি কন্টিনিউ, ডে বাই ডে কন্টিনিউয়াস, তাহলে আর বিকামিং, বুঝছেন, আর বিকামিং, কেন আর বিকামিং দিলাম, এই যে ডে বাই ডে, দিন তুমি কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পেরেছো, দিন দিন না আর বিকাম না, তাহলে আর এই যে আমি দেখো এই যে ডে বাই ডে যখন দেখছি আর বিকামিং ডে বাই ডে। ওকে, দিন এটা বেড়ে যাচ্ছে। ওকে, বিসাইডস কিন্তু ইট ইজ লেস ডিফিকাল্ট, এটা খুব কম, ইট ইজ লেস ডিফিকাল্ট যে টু গেট, হ্যাঁ পাওয়ার ক্ষেত্রে, এই যে একটা ভালো করে একটা আসলে টু গেট আ সিট ইন প্রাইভেট ইউনিভার্সিটি একটা সিট পাওয়া এটা খুবই কঠিন, ডিফিকাল্ট অনেকটা হয়ে গিয়েছে, আগের চাইতে অনেকটা কঠিন হয়ে গিয়েছে। বাট কিন্তু হেয়ার দে আর টু পে আ লট, সেখানে প্রচুর পরিমাণে প্রদান করতে হবে, টাকা পয়সা অনেক বেশি দিতে হয়। হাউএভার, যা হোক, হ্যাঁ তোমরা যারা এই যে পড়াশোনা করছো না ভাইয়া, প্রাইভেট ইউনিভার্সিটি পড়া এত অনেক টাকা পয়সা লাগবে। দেখো দ্য প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশনস, কিছু লিমিটেশন তাদের আছে। ইনফ্যাক্ট মূলত দ্য টু স্ট্রিম, এই দেখো শুড মানে কি উচিত, শুডটা কি মডেল অক্সিলারি, এরপরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম, এখন ডেভেলপ থেকে যা আছে কি ডেভেলপ, তাই না। আচ্ছা ইন আ ব্যালেন্সড ওয়ে, বিকজ কারণ বোথ সেক্টরস আর প্লেইং, তারা পালন করছে ইম্পর্টেন্ট রোলস, গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দেখো ভাইয়া উইথ আ ভিউ টু, দেখছো এই দেখো উইথ আ ভিউ টু, তাহলে উইথ আ ভিউ টু এর পর কি বসে, ভার্বের সাথে আইএনজি, তাহলে মেক থেকে কি দিব, মেকিং, তাই তো, মেকিং দ্য নেশন হাইলি এডুকেটেড। এই তো, এটা কি অনেক কঠিন, দুষ্টু ছেলেরা বলতো, দেখি অনেক কঠিন, বলো তো ভাইয়া, বলো পারবো কিনা আমরা, বলো পারা যাবে বলো তো, পারা যাবে কিনা। ওকে ইনশাআল্লাহ, তো বলতো তাহলে এই যে এখানে, তাহলে কুমিল্লা বোর্ডের 14টা শূন্যস্থানের মধ্যে কার কয়টা হয়েছে বলো তো, কুমিল্লা বোর্ডের এখানে কার কয়টা হয়েছে বলো, দ্রুত বলো দেখি কার কয়টা হয়েছে, মাশাআল্লাহ, বাবা ওরে বাবা, সকলে এখন পারে। চলো দেখো আমি এরপরে আর একটা বোর্ড চলে আসি, আমরা কোন বোর্ড আসছে, এটা হলো কোন বোর্ড, চট্টগ্রাম বোর্ড। এই দেখো চট্টগ্রাম বোর্ডটা আমি জাস্ট খালি টাচ করে তোমাদেরকে দেখাই দিয়ে যাই, দেখো এই বেটা, দেখো একটু খেয়াল করে দেখো, একদম পুরা চোখের নজরে, এই দেখো রিলেশনশিপস আসছে, দেখছো রিলেশনশিপস কি প্লুরাল না, তো এখানে এর ভিতরে কারে দিবা, তাহলে আর কে দিবা, শেষ। ওকে, দেখো সাম মানে কি ভাইয়া,
কিছু, তা কিছু মানে তো আর একটা না, কিছু তো একের অধিক, তাহলে এর ভিতরে কারে দিবা, আর কে দিবা, হয়ে গেল শেষ। ওকে, আচ্ছা এই দেখো একটু খেয়াল করে দেখো, এই যে বাই আসছে, দেখছো বাই, তার মানে কি এটা বাক্যটা কি প্যাসিভ হয়েছে, আর প্যাসিভ মানে ভাবে কত নম্বর বসে, ভি3 বসে, তাহলে ফর্ম থেকে কি দিবা, ফর্মড, FORMED, ফর্ম, এই যে formed by blood and by marriage। ওকে, হয়ে গেল। সাম আর সোশ্যাল লাইক ওয়ান্স, আমি জাস্ট খালি শর্টকাট আমি তোমাদেরকে শেখাচ্ছি, হ্যাঁ দেখো, তার মানে দ্য ওয়ান্স উই হ্যাভ ইন ফ্রেন্ডস এন্ড সাম, দেখো সাম মেড, কিছু তৈরি হয় কি ইন স্কুল, মানে স্কুলে তৈরি, সাম আর মেড, এটা যে কিছু তৈরি হয় আর কি, কিছু তৈরি প্যাসিভ হয়েছে, এখানে কি আর মেড। ওকে, আর মেড হয়ে গেল। এই দেখো ওই দেখো ওইটা কি প্লুরাল, দেখো এই সাবজেক্টটা কি প্লুরাল, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে, তার সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি প্লুরালই আছে, তাহলে ফর্ম যা আছে তাই। ওকে, আচ্ছা দেখো ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস এন্ড টিচার, মানে রিলেশনের যে বিষয়টা আর কি, রিলেশনশিপ, এই দেখো ক্যান ফোস্টার, ক্যান বি হতে পারে, হ্যাঁ ক্যানের পরে কি বসে, ক্যান বি, আর বির পরে ভার্বের কত নাম্বার, ভি3, তাহলে ফোস্টার থেকে ফোস্টার্ড, তাই না, ক্যান বি ফোস্টার্ড, যেটা গঠিত হতে পারে ইন ওয়ার্ক প্লেস, মানে কর্মক্ষেত্রে হতে পারে, হুইচ যেখানে মে, এই দেখো মে কুইকলি, দেখো একটু খেয়াল করে, এই দেখো মেটা কি মডেল অক্সিলারি, তাই না, মেটা হচ্ছে মডেল অক্সিলারি, তো মডেল অক্সিলারি এরপরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম, এখানে কোন ফর্ম আছে, বেস ফর্মই তো আছে, তো যা আছে তাই, হয়ে গেল শেষ, কোনো ঝামেলা নাই। দেখো এর পরবর্তীতে কি আসছে, দেখো একটু খেয়াল করে, এই দেখো দেয়ার পরে কি দেবো, রিলেশনশিপস যেহেতু আসছে, সো এর ভিতর থেকে কারা দিতে হবে, অবশ্যই আর কে। কেন আর কে আনলাম, কেন, কারণ দেখো দেয়ার এর পরে ইজ হতে পারে, আরও হতে পারে, তো ইজ হবে না আর হবে, তো সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা ডিপেন্ড করে পরবর্তী আছে কি, রিলেশনশিপস প্লুরাল, সেখানে আর দিতে হবে, হয়ে গেল শেষ। আচ্ছা এরপর দেখো দে ক্যান নট, এই দেখো ক্যান এর পরে কি, ক্যানটা মডেল অক্সিলারি, ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম, আছে কি বেস ফর্মে আছে, সো নো প্রবলেম। ওকে, এরপর দেখো অল দিস রিলেশনশিপস, খেয়াল করো, অল দিস রিলেশনশিপস, খেয়াল করো, এই দেখো শিপস, তারপরে কি সম্পর্ক প্লুরাল, এটাও কি প্লুরাল, এটা সাবজেক্টও প্লুরাল, ভার্বে কি প্লুরাল, তা প্লুরালই তো আছে, সো নো প্রবলেম, বুঝতে পেরেছো, নো প্রবলেম। তো এন্ড এর আগে তুমি এখানে প্লুরাল করেছো, তাহলে এন্ড এর পরেও কি প্লুরাল, তা প্লুরালই তো আছে, সো কোনো কিছু করার দরকার নেই এখানে, বুঝতে পেরেছেন। আ পারসন হ্যাভ নো ফ্যামিলি, এই দেখো এই যে পুরাটা মিলে, দেখো আ পারসন, তাহলে কি হ্যাভ, এটা কি নন ফাইনাইট করবা, তাহলে হ্যাভ থেকে হ্যাভিং, কারণ একটা হ্যাভ তো ফাইনাইট ভার্বে আছে, ফাইনাইট কে নন ফাইনাইট করতে হলে আমরা দুইটা ক্যাটাগরি জানি, হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা ভার্বের সাথে কি আইএনজি। তাহলে দেখো আ পারসন হ্যাভিং নো ফ্যামিলি, একটা পরিবার যার কোনো সদস্য নাই, ফিলস পেইনে, এটা ওটা। আচ্ছা ওকে, দেয়ার দেখো নো ওয়ান, মানে কেউই নাই, তাটা কি সিঙ্গুলার, তাহলে এখানে বীর ভিত্তিতে কারে দিবা, ইজ, দেয়ার ইজ নো ওয়ান টু লাভ, তার হাসার মতো কেউ নাই, তার হাসার মতো কেউ, এই দেখো এই যে অরের, তাহলে এই দেখো টু লাভ, তাহলে এখানে কি হবে, টু ক্যারি, টু ক্রাই, কান্না করার মতো কেউ নাই, এখানে তো টু দেওয়া আছে, এখানে কি টু দিতে হয়, দিতে হয় না, কি বলেছিলাম এটার নাম, যে বেয়ার ইনফিনিটিভ, মনে থাকার কথা তোমাদের, ব্যাস হয়ে গেল শেষ। এই তো, অনেক কঠিন না, একদমই সহজ, রাস্তাটা খালি একদম টেনে গেলাম। দেখো আরেকটা শেষ কোশ্চেন, আমাদের বরিশাল বোর্ড, হ্যাঁ আমাদের বরিশাল বোর্ডটা সর্বশেষ, দেখো তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো কত সহজ, একটু খেয়াল করে দেখো, এই দেখো টাইগার্স, ভাইয়া কি আসছে, টাইগার্স প্লুরাল, দেখছো টাইগার্স, হ্যাঁ দেখো অ্যাজ ফিউরিয়াস এনিমেলস, টাইগার হচ্ছে একদম ভয়ানক, মানে হিংস্র একটা জন্তু হিসেবে এটা পরিচিত, তবে টাইগার পরিচিত, তাহলে কি হবে, অ্যাজ নোন, তাই না, টাইগার্স আর নোন, যে বাঘগুলা পরিচিত, ও পরিচয় করে দেয় না, ও পরিচিত আমাদের কাছে, দ্যাট মিন্স বাক্যটা প্যাসিভ হয়েছে, তা প্যাসিভ মানে আমরা তো জানি প্যাসিভ নাম শুনলেই ভার্বের কি 3 নাম্বার ফর্ম, আর টাইগার্স প্লুরাল, সো এখানে কি ইজ দেওয়া যাবে না, কি দিতে হবে, আর দিতে হবে, তাহলে টাইগার্স আর নোন, পরিচিত অ্যাজ ফিউরিয়াস এনিমেলস, এটা হচ্ছে ভয়ঙ্কর প্রাণী হিসেবে তারা কি পরিচিত। দেখো বাট দে, এই দেখো দেটা কি ভাইয়া, দেখো এই যে সাবজেক্টটা কি প্লুরাল, দেখো একটু এই যে প্লুরাল, তাহলে ভার্ব কি লাগবে, প্লুরাল লাগবে, এটা প্লুরাল তো আছেই, সো নো প্রবলেম, ক্লিয়ার একদম। ওকে, দেখো এরপর দেখো দ্য টাইগার্স, এই দেখো ভাইয়া এটা কি প্লুরাল না, এই যে প্লুরাল, এখানে তাহলে ভার্ব কি লাগবে, প্লুরাল, ভার্ব তো প্লুরাল আছেই, নো প্রবলেম। ওকে, এই দেখো এরপরে কি, আমরা যদি সি ডি, আচ্ছা এবার দেখো দে আর হার্ডলি সি, তাদেরকে দেখা যায়, হ্যাঁ তাদেরকে তারা দেখা যায়, দে আর তাহলে সি থেকে কি দিব, সিন নাকি, দে আর হার্ডলি সি, তাদের খুব কমই দেখা যায় ইন ওপেন ইন স্পেস, দেখো দে আর দেখো এই যে আ স্ট্রং, দেখো একটি সিঙ্গুলার আসছে, টু বির ভিতর থেকে কি দিবা, তাহলে অবশ্যই ইজ, দেয়ার এর পরে ইজ হবে না আর হবে, ডিপেন্ড করে কার উপরে, পরবর্তী ভার্ব ইয়ার উপরে না, তাই এখানে কি আ স্ট্রং আছে সিঙ্গুলার, এখানে আমরা কি দেব, অবশ্যই তাহলে ইজ দিয়ে দিলাম। ওকে, দেখো দে ওপেন রিমেইন কি, তারা লুকায়িত অবস্থায় থাকে, তার মানে কি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ যেটা, তাহলে হাইড থেকে কি দেবা, হিডেন, এই দেখো দে ওপেন রিমেইন হিডেন, তারা প্রায় লুকায়িত অবস্থায় থাকে, আন্ডার দা ডিপ গ্রিন ইন সার্চ অফ, এটা হয়ে নেবার,
এই দেখো ভাইয়া, দেখো দেটা কি প্লুরাল নাকি, দেখো দেটা কি প্লুরাল, তাহলে এখানে সাবজেক্টটা প্লুরাল, এই ভার্বটা কি করবা তাহলে প্লুরাল করবা, বিশ্রাম তাহলে যা আছে তাই, নো প্রবলেম। এই বাকিগুলা এই দেখো টু, দেখো একটু খেয়াল করে, টুটা কি ভার্বের বেস্ট ফর্ম না, এটা টু এর পরে ভার্বের কি বেস্ট ফর্ম, এই যে ফেল যা আছে তাই। আচ্ছা এরপর আসো, দেখো একটু টাইগার্স ওফেন, এই দেখো টাইগার্স, এটা কি প্লুরাল আসছে না, দেখো প্লুরাল আসছে, তাহলে সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে প্লুরাল, যা আছে তাই। দেমসেলস, এই দেখো টু এর পরে ভার্বের কোন বেস্ট ফর্ম, এখানে কি ভার্বের বেস্ট ফর্মই তো আছে, ভার্বের বেস্ট ফর্মই তো আছে নাকি। আচ্ছা এরপর দেখো অ্যাডাল্ট টাইগার্স, হ্যাঁ এন কয়টা, একটা, এই দেখো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি বসবে, এস বাই এস হয়ে গেল। ওকে দেখো দা নাম্বার, এই দেখো ভাইয়া দা নাম্বার অফ টাইগার্স, তাহলে এই যে নাম্বার অনুযায়ী, হ্যাঁ এই যে আবার কি বলছে ডে বাই ডে, দেখছো এই যে ডে বাই ডে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পেতে, তাহলে এখানে কি দিব, সরি কমে যাচ্ছে, ইজ ডিক্রিজিং নাকি, এই যে ডে বাই ডে থাকলে কি এটা কন্টিনিউয়াস টেন্স বোঝায়, এটা কমে যাচ্ছে। ওকে এখন দেখো এই যে এই পোচিং, এই একটা বিষয়, এই দেখো এই একটা পোচিং একটা, আর ইলিগাল ট্রাফিকিং, এই কয়টা হলো দুইটা বিষয়, এই দেখো দুইটা, এই একটা দুইটা, তাহলে প্লুরাল, এখানে কি দিতে হবে, তাহলে অবশ্যই কি আর দিতে হবে, এই দুইটা বিষয়ের জন্য হয়ে গেল শেষ। এই দেখো কমিটেড টু, এই দেখো কমিটেড টু, এরপর ভার্বের সাথে আইএনজি বসে, একটু লিখে রাখতে পারো, এরপর ভার্বের সাথে আইন, তাহলে টেক থেকে কি দিব, টেকিং, দেখছো এটা হয়ে গেল কমিটেড টু, এটা একটা এক্সেপ্ট, ওই যে তোমাদের টু দিয়ে যেগুলো লিখে দিয়েছিলাম তার মধ্যে এটাও লিখে রাখছে কমিটেড টু, এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, এই তো। বলো অনেক কঠিন, অনেক কঠিন না। সমস্যা হলো তোমরা শুধু রুলস পড়েছো। দেখো আমি 8টা বোর্ড তোমাদেরকে কমপ্লিট করে দিলাম, এখন যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, এই 8টা বোর্ডই তুমি ক্লিয়ার করলে, একটু বলো তো ভাইয়া কেমন লাগলো তোমার কাছে, বা তোমার কাছে কি কঠিন লাগছে না সহজ লাগছে, বা কি অবস্থা, জাস্ট আমাকে একটু বলো, একদম ফ্রাঙ্কলি তুমি বলো। যদিও লাস্টের 3টা আমি খুব তাড়াতাড়ি টেনে জাস্ট একটু ধরাই দিছি, হ্যাঁ হয়তো অনেকে একটু যারা একদমই আজকেই প্রথম এটা করেছো একটু হয়তো কম ধরতে পেরেছো, লাস্টের 3টা বা 3টা, তো মানে বাসায় একটু দেখে একটু চিন্তা করলে তুমি ইজিলি পারবা, মানে কঠিন না। জাস্ট আমি তোমাকে বুঝাইছি কি রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ, ক্রিয়ার সঠিক রূপ, জাস্ট এইটা তুমি একটু ফিল করে, ক্রিয়ার রূপ আছে কয়টা, 8টা, এই 8টার কোথায় কোন কারণে কোনটা সঠিক কোনটা বসবে, জাস্ট এইটুকু খেয়াল করা, এবং ঘুরে ফিরে দেখো কয়টা রুল আসছে ভাইয়া, 7টা 8টা 9টা 10টা, এর বেশি কি আসছে, সব মিলিয়ে যে আমি যে রুলস লেখাইছিলাম, আমি তো রুল লেখাইলাম এখানে, যে কয়টা রুল লেখাইলাম দেখো তো, এই যে এটা, এই যে এটা, এই 8টা, মানে 8টা না 9টা, 8টা না 9টা রুলের মতো মনে হয় আমি লেখাইলাম, 8-9টা রুল, সর্বোচ্চ ধরো 10টা, আর তুমি তাহলে 40টা 50টা রুল কেন পড়ো রে ভাই। তারপর রুল পড়ে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না করলে তুমি পারবা, এটা কখনোই পারবা না। সুতরাং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, পরিপূর্ণ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আজকে তোমাদের একটা ক্লাস নিলাম, তো সব মিলিয়ে ওকে মাশাআল্লাহ, হ্যাঁ এই সবাই অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, খুব ভালো, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তারপরে মোটামুটি এখন রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে, হ্যাঁ আমি দেখো মাত্র একটা ক্লাস নিলাম, তোমাদের মাত্র একটা ক্লাস নিলাম, আমার বিশ্বাস একটা ক্লাসের মাধ্যমেই রাইট ফর্ম অফ ভার্বের মানে অনেক একদম খুঁটিনাটি যত যা ছিল সব কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমার এটা বিশ্বাস আসছে যে না রাইট ফর্ম অফ ভার্ব কোনো কঠিন গ্রামার না, এটা আসলে একটা সহজ গ্রামার, তাই না, কঠিন গ্রামার না। ঠিক আছে, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোন একটা ক্লাস ইনশাল্লাহ আগামীকাল। আমি এখন তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই আমি চেষ্টা করব ফ্রিতে ক্লাস নেওয়ার জন্য, সো তোমরা রেগুলার একটু পেজের দিকে খেয়াল করবা, তোমার বন্ধু বান্ধবী যারা আছে যারা টাকার জন্য সমস্যার জন্য আমাদের পেইড ব্যাচে আসতে পারে নাই, তারা চাইলে আমাদের যেহেতু ফ্রিতে এখন টানার চেষ্টা করে প্রায় প্রতিদিনই, যেহেতু তোমাদের 26 তারিখে পরীক্ষা তার আগেই চেষ্টা করো প্রায় প্রতিদিনই ফ্রিতে কিছু না কিছু ক্লাস নেওয়ার জন্য। সো কখন অত ঘোষণা দিয়ে তার আসা যায় না, হুটহাট হয়তো লাইভে চলে আসবো, ক্লাস নিব। সো তোমরা নিজেরা একটু অ্যাক্টিভ থাকবা, নোটিফিকেশনটা অন করে রাখবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে বলে রাখবা যাতে তারাও যেন ক্লাসটা করে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো থেকে দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।